আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি খবর? আশা করি সবাই ভালো আছো। আজকে রোজার প্রথম ক্লাস তোমাদের সাথে। এর আগে তো মনে হয় ক্লাস হয় নাই। আহ আমার সাথেই হচ্ছে ক্লাসটা পাইছো। ওকে, সো রোজা রমজানের দিন কথাবার্তা কম বলা ভালো, সংযতভাবে হচ্ছে বলা ভালো, অপ্রয়োজনীয় কথা বলো না। ওকে, তো দেখো হচ্ছে রোজার মধ্যে না, ভাই ঘুম থেকে উঠে আসে নাই। ভাই ঘুম থেকে উঠছে অনেক আগে। ভাইয়ের মনে মানে জীবনে এত আনন্দ নাই যে রোজা রমজানের দিনে 2টা বাজে ঘুম থেকে উঠবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ভালো। তোমাদের কি অবস্থা বলো? সবকিছু হচ্ছে শুনতে পারছো কিনা, ঠিক মতো দেখতে পারছো কিনা সেটা বলো। তারপরে হচ্ছে আমরা আমাদের পড়াশোনায় চলে যাব। ওকে। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে ইয়াটা দেই, স্ট্রিম 5টা হচ্ছে ইনিশিয়েট করে দেই যদি হয়। ওকে, যাতে তোমরা হচ্ছে প্রবলেম হলে দেখতে পারো। ওকে, এবিতে লাইভ আছে, আমি দিছি একটু আগে। থাকবে না কেন? স্ট্রিম 5, স্ট্রিম 5 অন করা আছে, ফেসবুকে লাইভ দেওয়া আছে, আর এই জায়গাতে স্ট্রিম 1 মেইনটাও আছে। কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করে দেই, কি বলো? আজকে আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের কি গদ্য। এই গদ্যটার ভিতরে গভীর অর্থ অনেক। কেন গভীর অর্থ অনেক বললাম? কারণ হচ্ছে তোমরা আসলে এই অনেকে আছো যারা এই গদ্যটা পড়ে এটার অ্যাকচুয়াল জায়গাটা ধরতে পারবে না। তোমাদের কাছে মনে হবে যে আজগুবি কথাবার্তা লেখা হয়েছে, এগুলা বর্তমানের সাথে কোনো মিল নাই। হ্যাঁ, এগুলা দিয়ে আসলে কোনো লাভ নাই, এরকম চিন্তা ভাবনা করে কিছু হবেও না। এটা তোমাদের মনে হতে পারে। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, ছোটবেলা থেকে আমাদেরকে পরিবার এবং সমাজ এমন ভাবে শিখিয়ে বড় করছে যে আমাদের কাছে মনে হয় যেটা জেনে বা যেটা শিখে বা যেটা পড়ে তোমার কোনো লাভ হবে না। ঠিক আছে? তো যেটা লাভ হবে না সেটা আমাদের দরকার নেই। তার মানে কি, এমন কিছু তোমাকে পড়াশোনা করতে হবে যেটা পড়াশোনা করলে তুমি টাকা পাবা, যেটা পড়লে তোমার টাকা আসার সম্ভাবনা নাই, সেটা তোমাকে পড়তে দেওয়া হয় না। যেমন তোমরা ছোটবেলা থেকে একটা জিনিস খেয়াল করবা যে গল্পের বই পড়তে দেখলে অনেকের বাবা মাই বলতো যে আউট বই, এই কথাটা উল্লেখ করতো না। আউট বই, আউট বই পইরা কি দরকার, মানে পড়ার কি দরকার, আউট বই পইরা হচ্ছে সময় নষ্ট, এটা বলতো কিনা? আউট বই পড়ো কেন এত? হ্যাঁ, এটা খুবই প্রচলিত একটা কথা ছিল বাংলাদেশে, আউট বই। হ্যাঁ, আউট বই আবার কি জিনিস? বই তো বই। আউট বই বলতে তো কিছু নাই। ঠিক আছে, বই বই। তো এই আউট বই করে আমাদের মাথাটা নষ্ট করে দিয়েছে ছোটবেলা থেকে আমাদের সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, ওকে, বন্ধু বান্ধব, আর অন্যান্য অন্যান্য প্যারেন্টস এর বা হচ্ছে তোমার অন্যান্য ফ্রেন্ডদের প্যারেন্টস এর ভাবি এই বই পড়তে দিয়েন না। দেখেন না গল্পের বই পড়ে সারাদিন আপনার ছেলে, দেখছেন বাংলায় কম পাইছে, ইংরেজিতে কম পাইছে, গল্পের বই না পড়তে দিলে 5টা নাম্বার বেশি পাইতো। হ্যাঁ, তো এগুলা বাংলাদেশের সমস্যা। বাংলাদেশের সমস্যা কিন্তু শুধুমাত্র রাজনীতি, টাকা পয়সা এগুলা নিয়ে না। বাংলাদেশের সমস্যা খুবই গুরুতর। বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কি জানো? বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে মানুষের চিন্তা ভাবনায় সমস্যা। আমার চিন্তা ভাবনায় অনেক সমস্যা আছে, তোমার চিন্তা ভাবনায় অনেক সমস্যা আছে। ওকে, এখন এই চিন্তা ভাবনার সমস্যা দূর করার জন্য আমাদেরকে শিক্ষিত হইতে হবে। তো এগুলা জিনিসপত্রগুলা হচ্ছে বই পড়া প্রমোদ চৌধুরী। ঠিক আছে, প্রমোদ চৌধুরীর একটা ছদ্মনাম আছে, কেউ কি বলতে পারবা? প্রমোদ চৌধুরীর একটা ছদ্মনাম আছে, যে বলতে পারবা তাকে জেমস দিব আমি। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। থ্যাংক ইউ। ফার্স্টে বলছে প্রতিভা চক্রবর্তী। ভেরি থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ। বীরবল, প্রমোদ চৌধুরী। ওকে, তাড়াতাড়ি লিখতে গিয়ে একজন বারবি লিখে ফেলতেছে। আচ্ছা, তো চলো আমরা বই পড়া প্রবন্ধটা শুরু করি। বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমরা কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। ওকে, চাই না মানে কি? চাই না। তো মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি বলে দিছে, দেখো, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া। কারণ কি? বই পড়ে তোমার ভিতরটা আসলে, মানে তোমার চিন্তা ভাবনা, তোমার ভেতরকার চিন্তা ভাবনাটা হচ্ছে প্রসারিত হয়। বুঝতে পারছো? তোমার মধ্যে জ্ঞান আসে, তুমি চিন্তা করতে শিখো ডিফারেন্ট ওয়েতে।
তুমি চিন্তা করতে শিখো। তোমার মাথায় যখন অনেক কিছু নিয়ে জ্ঞান আছে তখন তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হবে কি হবে না? ঠিক আছে, চিন্তা ভাবনা চেঞ্জ হবে কি হবে না? শূন্য জেমস দিছি, ওকে না 10টা দিছি, আমি 10টা লিখলাম তো, 10টা দিছি তো, 10 10টা দিছি না? 10 কোত্থেকে আসলো, 0 কোত্থেকে আসলো? তাহলে এটা অ্যাপের সমস্যা, পরে অ্যাড হয়ে যাবে না। ওরা তো পাইতেছি না, আর ও কোথায়? দেখে একটা টেক্সট করো। আমার ক্লিয়ারলি মনে আছে 10, এটা 0 কেন গেল? কোথায় দেখি, টেক্সট করে না কেন? দিব না আর? কেন দিব না? ওনা তোমার হচ্ছে শূন্যটা পাইছে। প্রতিভাই তো বলছিল নাকি? আহারে, তোমাদের জন্য এই মেয়েটা রেস্ট্রিক্ট খাইয়ে গেছে। এখন দেখ কেমনটা লাগে, কেমনটা লাগে দেখি, দাঁড়াও। ঠিক আছে, ক্লাস শোনো আপাতত। দেখো, এখানে বলতেছে কি, বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। ঠিক আছে, এই জেমস দেওয়ার সমস্যা আছে। তোমাদের জেমস দিতে চাই না কেন আমি? জেমস দিতে, জেমসের উপরে নিচের অংশ মানে উপরে হচ্ছে জেমস, সেন্ট জেমস, এর নিচে হচ্ছে ব্যান, ব্যান ফর 3 days। এখন কি হয়, যখন একজনকে পিক করি এরপরে নিচে নিচে কমেন্ট আসতে থাকে, এই কার্সর হচ্ছে নিচে নামতে থাকে। এরপরে সেন্ট আমি চাপ দিব হচ্ছে সেন্ট জেমসে, চাপ পড়ে যায় হচ্ছে তোমার ব্যানে। এটা হচ্ছে একটা আকামের জিনিস, এই জন্য পছন্দ না আমার জেমস দেওয়া। দেখো, কথা শুনতে পারতেছো ঠিক মতো? দেখো, তারপরে বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কেন? কারণ এই শখের মাধ্যমেই কিন্তু আমরা আসলে অনেক কিছু জানতে পারি, আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের অনেক কিছু হচ্ছে জানা হয় বই পড়ার মাধ্যমে, তাই এটা আমাদের সর্বশ্রেষ্ঠ শখ। কিন্তু কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। কি বলতেছে? কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। কারণ কি? কারণ শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিলে মানুষ যাবে, মানে মানুষ চটে যাবে, মানুষ রেগে যাবে। মানুষ তখন বলবে, ধুরু মিয়া, বই পড়ে কি হবে? ঠিক আছে, বই পড়ে কে কয় টাকা কামাইছে বলেন? আমার ইঞ্জিনিয়ার হইতে হবে, আমার ডাক্তার হইতে হবে, আমার উকিল হইতে হবে, তাইলে আমি টাকা কামাইতে পারবো, আমি ব্যবসা করব। বই পড়ে কি হবে? মানুষজন কিন্তু পছন্দ করবে না। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, মানে এই পরামর্শ কেউ সহ্যই করবে না বা গ্রহণই করবে না। এই পরামর্শ কারো পছন্দই হবে না, বলবে ধুর মিয়া, আজকের দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করা যখন এত টাফ, আপনি আসেন বই পড়া নিয়ে। বই পড়ে কি হবে? কিছু হবে? হবে না। কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দেখো, এটা কথাটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রবন্ধের ভিতরে, মানে এই গদ্যটার মধ্যে প্রমোদ চৌধুরী এমন কিছু সত্যি কথা বলছে যেটা হচ্ছে অন্য কোথাও তোমরা পাবা না। এটা কিন্তু খুবই ফেমাস একটা রাইটিং, বুঝছো? তো কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই, মানে কি আমরা জাতি হিসেবেই শৌখিন না, মানে আমরা বাঙালি জাতি শখ কি, বা মানুষ যে একটু সুন্দর, মানে সৌন্দর্যের জন্য কিছু করবে বা শখ করে কিছু একটা করবে, শেখার জন্য, জানার জন্য, এক্সপ্লোর করার জন্য কিছু করবে, এটা আমাদের রক্তেই নাই। আমাদের চিন্তা হইতেছে মানে আপাদ মস্তক, একদম পা থেকে মাথা পর্যন্ত কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে হচ্ছে আমি সম্পদ বৃদ্ধি করতে পারবো, এটা হচ্ছে আমাদের চিন্তা। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। অনেকে মনে করবে, ধুরু, এটা কোনো ভালো পরামর্শ হলো? অনেকে এটাকে কি পরামর্শ মনে করবেন? অনেকে কুপরামর্শ মনে করবেন, বলবেন যে এটা তো আমাদের শখ করার সময় না। কারণ প্রমোদ চৌধুরী যখন এই প্রবন্ধটা লিখেছেন তখন আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা, মানে বাংলাদেশ তো তখন ছিল না, ওভারঅল বাংলার কথা যদি আমরা বলি, তাহলে অর্থনৈতিক অবস্থাটা আসলে তোমার অত বেশি তোমার উন্নত ছিল না। ঠিক আছে, অর্থনৈতিক অবস্থাটা
তোমার উন্নত ছিল না, মানে কি তখন আমরা অত ধনী ছিলাম না, বুঝতে পারছো? তো এই জন্য বই পড়বো, বই পড়ে সময় যাবে, এই কথা যদি তুমি কাউকে বলো, ধরো একজন মানুষ যে হচ্ছে তোমার রিক্সা চালায় বা দিন এনে দিন খায়, এরকম একটা মানুষকে গিয়া বললা যে ভাই 1 ঘন্টা কম রিক্সা চালায় আপনি হচ্ছে বই পড়েন, ওই মানুষটা কি তোমার কথা মানবে? মানবে না, তার কাছে কথাটা পছন্দই হবে না। ওকে, তো আমাদের এই রোগ শোক, ঠিক আছে, দুঃখ দারিদ্র্যের দেশে, রোগ শোক মানে কি আমাদের দেশে মনে করো রোগ ব্যাধি বা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা, মানে আমাদের দেশ বলতে পুরা তোমার বাংলাকে বোঝানো হচ্ছিল, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সবকিছু মিলায়, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার বিহার উড়িষ্যা ইত্যাদি জায়গাগুলা হচ্ছে, তো এই জায়গাগুলাকে একসাথে মিলিয়ে হচ্ছে বলা হচ্ছে। তো আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে অনেক দুঃখ অনেক দারিদ্র্য, সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। ঠেকবে মানে হচ্ছে মনে হবে, নিরর্থক মানে কি যেটার কোনো অর্থ নাই, আর নির্মম মানে কি, মানে অনেকের আছে না যে তোর কথা শুনলে মনে হয় যে নির্মম কথা বলতেছে, মানে কি ধরো খুবই কঠিন কথা, খারাপ কথা, শুনলে যে কথা মনে ভালো লাগে না, মনে লাগে ব্যথা, এরকম একটা কথার কথা এই জায়গায় বলা হচ্ছে। তো বলতেছে কি যে এরকম একটা রোগ শোক এবং দুঃখ দারিদ্র্যের দেশ, ঠিক আছে, এত সমস্যা এত রোগ, মানুষের এত দুঃখ শোক মানে কি দুঃখ দারিদ্র্যের সমস্যা, এই জায়গাতে সুন্দরভাবে জীবন ধারণ করাই হচ্ছে খুব টাফ। সেই জায়গাতে আমাদের যদি বলা হয় যে জীবনকে সুন্দর করেন, মানে থেকে খেয়ে সুন্দর মতো খেয়ে পরে জীবন ধারণ করাটাই যেখানে কঠিন, সেখানে যদি বলা হয় ভাই বই পড়লে আপনি অনেক কিছু জানবেন, আপনার জীবন সুন্দর হবে, এই কথা মানুষের কাছে নিরর্থক লাগবে, ধুর এটা কোনো অর্থই নেই এই কথার। অনেকের কাছে মনে হবে তুমি তার সাথে ঠাট্টা করতেছো, মানে তার দারিদ্র তার অভাব দেখে তুমি তার সাথে ঠাট্টা করতেছো, এটা কি অনেকের কাছে কিন্তু তোমার মনে হবে, হতে পারে। ওকে, কারণ কি, কারণ হচ্ছে মানুষের পেটে ভাত নাই, মানুষের পেটে পেটে হচ্ছে ভাত নাই এই জায়গাতে। আচ্ছা, এটা আজকে হচ্ছে অ্যাপে একটু সমস্যা আছে, হ্যাঁ অ্যাপে একটু সমস্যা আছে, এই জন্য হচ্ছে ধরো ফার্স্ট অফ অল হইতেছে আমি ওই প্রতিভাগে যখন জেমস দিছে 10টাই দিছি, 0টা দেখাইছে, ক্লাসে এখন ভিউয়ার্স দেখাইতে 0, তোমাদের কমেন্ট আসতেছে না, যাই হোক সমস্যা নেই, আমি লোড দিয়ে দিয়ে হচ্ছে দেখবো না, চলো আমরা ক্লাসে মনোযোগ দেই। অলরেডি ক্লাসের 10 মিনিটের বেশি আমাদের চলে গেছে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, এই লাইনগুলা খেয়াল করবা, আমি যে লাইনগুলা তোমাদেরকে মার্ক করে দিচ্ছি এগুলাকে একটু সুন্দর মতো হচ্ছে দয়া করে খেয়াল করবা। দেখো কি বলতেছে, বলতেছে হচ্ছে আরে ওঠে না কেন জাল, দেখো কি বলতেছে যে তোমার এখানে বলতেছে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, মানে কি সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই বলতে আসলে কি বোঝায়? সাহিত্য বলতে কি, সাহিত্য বলতে একটা জিনিস হতে পারে সেটা কোনো গদ্য, হতে পারে সেটা কোনো পদ্য, মানে এটা তোমার কাব্য হতে পারে বা রচনা হতে পারে, যেটা পড়ে তুমি আসলে জীবনের ব্যাপারে অনেক কিছু উপলব্ধি করতে পারবা, আমাদের পৃথিবী সমাজ জীবন ইত্যাদির ব্যাপারে অনেক গভীর জিনিসপত্র যেগুলো তুমি উপলব্ধি করতে পারবা। যেরকম তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, কাজী নজরুল ইসলামের কবিতা পড়লে আসলে তোমার গরিব মানুষ বা খেটে খাওয়া শ্রমিক যে মানুষরা আছে তাদের দুঃখ দুর্দশাটা হচ্ছে আমরা উপলব্ধি করতে কিন্তু পারি। ওকে, আবার রবীন্দ্রনাথ বিভিন্ন ধরনের জিনিসপত্র গুলা হচ্ছে তুলে নিয়ে আসেন, তাই না? তো এরকম সাহিত্যের রস আসলে কি, সাহিত্যের রস হচ্ছে একটা সাহিত্যকর্ম পড়ে তুমি যেই জিনিসটা উপলব্ধি করো, তোমার রিয়েলাইজেশনে যেই জিনিসটা আসে, যেটা তোমার চিন্তা চেতনাকে পরিবর্তন করে, হ্যাঁ তোমাকে একটু ডিফারেন্ট মানুষ করে, এভাবেই কিন্তু আসলে আমরা শিখি, এভাবেই কিন্তু আমরা বুঝি, এভাবেই আমরা একটা ম্যাচিওর মানুষ হই, তাই না? জিনিসপত্র উপলব্ধি করে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে। তো এই যে আমরা একটা সাহিত্যের গভীর অর্থ বুঝতেছি, কবিতা হলো বা মনে করো এই যে তোমার রচনাটা, এটাও আমরা পড়বো শিখবো জানবো, এই যে আমরা পড়বো এটার অর্থটা হচ্ছে আমরা জানবো, আমরা রিয়েলাইজ করব, উপলব্ধি করব, ঠিক আছে, অনুধাবন করব, এই জিনিসটা মানে এই গভীর অর্থটা হচ্ছে সাহিত্যের রস। মানুষজন মনে করে কি এগুলা হচ্ছে ওয়েস্ট অফ টাইম, আর কিছুই না। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, এখানে কিন্তু বলা হচ্ছে না যে আমরা সাহিত্যের রস উপলব্ধি করতে মানে পারি না বা অপরাগ, আমরা কিন্তু পারি, আমরা প্রস্তুত নই, আমাদের কাছে মনে হয় কি যে এটার কোনো দরকার নাই, উই আর নট রেডি, আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয় না, বুঝতে পারছো, মনে হয় যে এটা ওয়েস্ট অফ টাইম। কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু, উদ্বাহু মানে হচ্ছে তোমার খুবই উদ্গ্রীব, ঠিক আছে, মানে তোমার একদম হাত উঠিয়ে যে দেন 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 সমস্যা নাই এরকম, হ্যাঁ আমারে দেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু, মানে শিক্ষার
মানে সাহিত্যের রসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট লাগে না, মানে সাহিত্যের গভীর অর্থটা আমরা রিয়েলাইজ করি না। কিন্তু এই জায়গাতে শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ। ব্যাপারটা কি বোঝাচ্ছে যে শিক্ষার ফল মানে কি, আমরা পড়াশোনা করব, আমরা সার্টিফিকেট নিব, আমাদের হচ্ছে ডিগ্রি থাকবে, এরপরে হচ্ছে আমাদের কি হবে, আমরা ভালো মানুষ হব, আমরা বড় চিন্তা চেতনার মানুষ হব, আমার একটা ডক্টরেট ডিগ্রি আছে, আমি অনেক শিক্ষিত, আমি অনেক বড় বিশাল লেভেলের মানুষ হয়ে গেছি, আমার এখন কোটি কোটি টাকা থাকা লাগবে। আমরা এইগুলার জন্য হচ্ছে এক্সপেক্ট করে বসে থাকি যে আমি পড়াশোনা করছি, এখন আমার লাইফে এগুলো থাকা লাগবে। এই জন্য বলতেছে যে আমরা শিক্ষার ফল লাভের জন্য হচ্ছে সকলে উদ্বাহ, মানে আমরা শিক্ষার ফল লাভের জন্য হচ্ছে এক্সাইটেড, কিন্তু অ্যাকচুয়াল শিক্ষাটাই কিন্তু আমরা অর্জন করি না, তাই না? দেখো, তারপর আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আমাদের বিশ্বাসটা আসলে কি? আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা, মানে শিক্ষা আমাদের গায়ের জ্বালা এবং চোখের জল দুই দূর করবে। মানে কি, আমাদের এক্সপেকটেশনস, আমাদের বিশ্বাস, আমাদের আশাটা এরকম, শিক্ষা লাভ করলে মানে পড়াশোনা করলে আমাদের শিক্ষার মাধ্যমে আমাদের গায়ের জ্বালা, গায়ের জ্বালা বলতে কি, তোমার ধরো হচ্ছে কেউ না খেতে পারলে তার কষ্ট হয় না, না খেতে পারলে তার কষ্ট হয় না, হয়, ঠিক আছে, বা কোনো কিছু না কিনতে পারলে কষ্ট হয় না, হয়, ওষুধ না খাইতে পারলে রোগ হয়, তাই না? তো এটা হচ্ছে গায়ের জ্বালা এগুলা। তো আমাদের বিশ্বাসটা হইতেছে পড়াশোনা করলে টাকা কামাবো, আমাদের গায়ের জ্বালা দূর হবে, এই প্রবলেমগুলো আমাদের হবে না আর। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এক্সপেকটেশন হইতেছে আমাদের চোখের জল দুই দূর করবে। চোখের জল দূর করবে মানে কি, মানে আমাদের মনের দুঃখ হচ্ছে শিক্ষা দূর করে দিবে। মানে ধরো তুমি একটা ভালো বই, জীবন নিয়ে কোনো কোনো একটা ভালো বই, ভালো রাইটারের বই পড়ার পরে তোমার জীবন নিয়ে কিছু রিয়েলাইজেশন আসবে, যেটা তোমার দুঃখ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ফেইলিওর, এই জিনিসপত্রগুলা ডিল করতে, বা এই জিনিসপত্রগুলা তুমি যাতে হচ্ছে মেনে নিতে পারো, সেই জন্য তোমাকে হেল্প করে। আছে না অনেক কিছু আছে এরকম, অনেক বই, অনেক রাইটিং তোমার আছে, লেখা আছে। তো আমাদের আশা হইতেছে আমরা যা পড়বো এটা আমাদের গায়ের জ্বালা, মানে আমাদেরকে অর্থ সম্পদ দিবে, এবং চোখের জল আমাদের মনে শান্তি দিবে। ওকে, এই দুইটাই কিন্তু শিক্ষার মানে দুই দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। মানে কি বলতেছে যে এই আশা সম্ভবত দুরাশা, মানে দুরাশা মানে কি, এটা হচ্ছে হোপলেস একটা জিনিস। এই আশা করে আসলে লাভ নাই, বলতেছে এই আশাটা আসলে দুরাশা, এই আশার কোনো লাভ নাই। কিন্তু তাহলেও এই আশাটা যে দুরাশা, আমরা যে আশা করি পড়ে, আমরা বই পড়লে বা শিক্ষা লাভ করলে আমাদের এত কিছু হবে, কিন্তু তাও আমরা এই আশাটা ত্যাগ করতে পারি না। কেননা কি, মানে রিজনটা কি, তাও এই আশা আমরা ত্যাগ করতে পারি না, কারণ কি, আমরা নিজেদেরকে উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। মানে কি, নিজেদেরকে উদ্ধার করা, মানে নিজেদেরকে বাঁচানোর জন্য, আমাদের নিজেদেরকে সেভ করার জন্য অন্য কোনো উপায় আমরা চোখের সম্মুখে, মানে চোখের সামনে দেখতে পাই না। মানে শিক্ষা বাদে নিজেদেরকে বাঁচানোর জন্য আর কোনো উপায় আমাদের জানা নাই। ঠিক আছে, ছোটবেলা থেকে আমরা যারা হচ্ছে লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে যারা আছি, তাদেরকে একটা কথাই বলা হয়েছে, ছোটবেলা থেকে বোঝানো হয়েছে, পড়াশোনা না করলে মানে ঘরে বসে থাকা লাগবে, বই পড়, বই পড়, বইয়ের মধ্যে কি আছে ডাজন্ট ম্যাটার, সাদা সাদা কাগজের মধ্যে কালো হরফে কালো অক্ষরে যা লেখা আছে সব পড়ে ফেলো, ঠিক আছে, বই পড়ো। কারণ কি, আমাদেরকে ছোটবেলা থেকে এইভাবে বোঝানো হয়েছে যে পড়াশোনা না করলে আসলে আমাদের বাবার মতো আমাদের অবস্থা হবে, বা আমাদের দাদার মতো আমাদের অবস্থা হবে। যদি আমাদের কিছু করতে হয় তাহলে পড়াশোনা করতেই হবে, কারণ আমাদের সমাজ, আমাদের পরিবার পড়াশোনা বাদে অন্য কোনো ওয়ের ব্যাপারে জানেই না, যার মাধ্যমে আসলে আমরা জীবনে উন্নতি করতে পারবো। ঠিক কিনা বলো, এই কথাটা ঠিক কিনা? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কথাটা আমাদেরকে বলা হয়েছিল কিনা? বলা হয়েছে, কারণ আমাদের পরিবার, সমাজ, আমাদের সবকিছু আসলে পড়াশোনা বাদে অন্য কোনো ওয়ের ব্যাপারে জানেই না। ঠিক আছে, যার মাধ্যমে হচ্ছে আসলে আমরা নিজেদের মুক্তি অর্জন করতে পারবো বা জীবনে উন্নতি করতে পারবো। ঠিক আছে, কেন, যেই মানুষটা ছোটবেলা থেকে ধরো হইতেছে ওই যে পড়াশোনা করে নাই, ব্যবসা করছে, হ্যাঁ, ব্যবসা করে,
পড়াশোনা করছে, ব্যবসা করছে, ব্যবসা করে বড় লোক হয়েছে, সেই লোকটাকে জীবনে উন্নতি করছে না? করছে, কিন্তু শিক্ষারও দরকার আছে। দেখো, এই আশা দুরাশাটা আমরা বুঝলাম। শিক্ষার মাহাত্মে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে প্রথমত আমাদের লেখক বলতেছে শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, বলছে হ্যাঁ, শিক্ষা যে খুবই মহৎ একটা জিনিস, শিক্ষা জীবনে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমিও বিশ্বাস করি। এবং যিনি যাই বলুন না কেন, যে যাই বলুক না কেন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে তোমাদের সবচাইতে ডিসেন্ট শুরু হয়, মানে তোমাদের সবচাইতে ডাউট শুরু হয় সবচাইতে বেশি। তোমরা বলো যে সাহিত্য চর্চা শিক্ষা সর্বপ্রধান অঙ্গ কিভাবে? এখন তো কত কিছু আছে। এখন মনে করেন যে এআই নিয়ে মানে হয়, পড়াশোনা হয়, বিজনেস স্টাডি, সাপ্লাই চেইন, মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, প্রোগ্রামিং, তারপর হচ্ছে আপনার মেকানিক্যাল, সিভিল, অনেক কিছু নিয়ে হচ্ছে, কম্পিউটার সায়েন্স, আব্রাকাডাব্রা, অনেক কিছু নিয়ে পড়াশোনা হয়। ঠিক আছে, রকেট সায়েন্স, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, কত কিছু নিয়ে হচ্ছে পড়াশোনা হয়। তো আপনি আইসেন কিসের সাহিত্য নিয়ে, খায়া দেয় কাজ দেয় মানুষ, এগুলা পড়া কয় টাকা কামাবেন? এই যে দেখো, কথাটা এই জায়গাতে আসে। কথাটা কিন্তু এই জায়গাতে আসে, কয় টাকা কামাবেন। বাট আমরা এটাই ভুলে যাই, পড়াশোনা ইজ নট অ্যাবাউট আর্নিং মানি। ওকে, পড়াশোনা কখনোই টাকা পয়সা আর্ন করার সাথে হচ্ছে কানেক্টেড ছিল না। আমরা সবকিছুকেই পড়াশোনা টাকা পয়সা আর্ন করার সাথে কানেক্টেড করি। ঠিক আছে, এখন এই যে ধরো, আমি কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্স পারি না, ঠিক আছে, বাট আমি তোমাদেরকে একটা জিনিস ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, এটাও তো একটা পারা, তাই না? এটাও একটা পারা। আবার যিনি ভালো ম্যাথ পড়াতে পারেন, সে যে কিছু পারে না তাও না, তিনিও পারেন। কিন্তু এই সব কিছুকে বাদ দিয়ে প্রমোদ চৌধুরী বলছে সাহিত্য চর্চা হচ্ছে, সাহিত্য চর্চা সর্বপ্রধান অঙ্গ। কারণ কি, দেখো তোমাকে আমি সহজভাবে বুঝাই। তুমি ম্যাথ পড়ো, তুমি অঙ্ক শিখবা। তুমি ফিজিক্স পড়ো, তুমি ফিজিক্স শিখবা। তুমি কেমিস্ট্রি পড়ো, তুমি কেমিস্ট্রি শিখবা। ওকে, তুমি মেডিকেল সায়েন্স পড়ো, তুমি মেডিসিন শিখবা, বা হচ্ছে তোমার মানুষের রোগ বালাই নিরাময় করবা, অনেক কিছু হবে। কিন্তু সাহিত্য পড়লে কি হবে জানো? তোমার ভিশন চেঞ্জ হবে। সাহিত্য তোমাকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে শেখায়। সাহিত্য তোমাকে ভিন্ন ভাবে ভাবতে শেখায়। সাহিত্য তোমাকে অনেক কিছু অনুভব করতে শেখায়। এই জিনিসটা তোমার ভিতরকার চিন্তা ভাবনাটাকে স্ট্রং করে, বিল্ড আপ করে, এবং তোমাকে ম্যাচিওর করে। এটা তুমি সায়েন্স পড়ে শিখতে পারবা না। ওকে, ধরো একটা গরিব মানুষকে রেসপেক্ট করা উচিত কেন? ওই মানুষটা তোমার তোমার হচ্ছে জীবনটাকে সহজ করার জন্য কঠিন পরিশ্রম করে, তাই না? এই জিনিসটা তুমি ফিজিক্সে, কেমিস্ট্রিতে, সায়েন্সে, ম্যাথে খুঁজে পাবা না। পাবা না। ঠিক আছে, কেন পাবা না? কারণ ওটা ওই জায়গার পড়াশোনা না। তাই বলতেছে যে তোমার সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। আর এই যে আমরা এত মানুষের নাম যে বলি, বাংলাদেশের এই বিজ্ঞানী, ওই বিজ্ঞানী, তারপর হচ্ছে এই লেখক, ওই লেখক, এত মানুষের কথা যে বলি, এরা সবাই কিন্তু সাহিত্য চর্চা করে বা সাহিত্য চর্চা করছে এক সময়। এখন বলতেছি না সারাদিন গল্প কবিতা পড়ো। গল্প কবিতা পড়াটা হচ্ছে সাহিত্য চর্চা না। সাহিত্য চর্চা মানে হইতেছে তুমি যে কোনো রাইটার একটা ভালো বই পড়ো না, বাংলা সাহিত্যিক যারা আছেন, ওকে, একটা ভালো বই পড়ো। এটা হইতেছে সাহিত্য আমাদের। তিনি কবিতাও লিখতে পারেন, তিনি গল্পও লিখতে পারেন। তোমার যদি তার কথা ভালো না লাগে বা তুমি তার সাথে ডিসএগ্রি করো, পড়ার দরকার নাই। তুমি অ্যাগ্রি করলেই সেই জিনিসটা মাইনো, কিন্তু তোমার চিন্তা চেতনাকে পরিবর্তন করবে। এটা দেখো, লোকে যেটা সন্দেহ করে, তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। দেখো, সাহিত্য চর্চার ফল, মানে সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, এটা মানুষ বিশ্বাস করে না, মানুষ এটাতে ডাউট দেয়। কারণ কি? কারণ এই শিক্ষা মানে সাহিত্য চর্চা, সাহিত্য শিক্ষা লাভ করলে এটার ফল তুমি হাতে হাতে পাবা না। তুমি আজকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, ভালো মতো পড়ো, উড়ায় ফেলো, বুয়েটে চান্স পাও, ঠিক আছে, এগুলা পড়ায় তুমি লাখ লাখ টাকা কামাইতে পারবে মাসে মাসে মাসে। তোমার কাছে ওটা ইম্পর্টেন্ট লাগবে। সাহিত্য পড়ো, সাহিত্য পড়ে কোনো টাকা কামাইতে পারবে না, তোমার কাছে ওটা ইম্পর্টেন্ট লাগবে না। এই জন্য বলতেছে যে এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। মানে কি, তুমি ডিরেক্টলি ইনস্ট্যান্টলি হচ্ছে এগুলা পড়াশোনা করে তুমি কোনো ফল পাবা না। তুমি ফল পাবা হচ্ছে লাইফের ভিতরে, তোমার এক একটা কথায়, তোমার এক একটা কাজে, তোমার এক একটা সিদ্ধান্তে তুমি দেখবা এই জিনিসপত্রগুলা রিফ্লেকশন আছে। ওকে, এটা তোমাকে হেল্প করে। এটা তোমাকে টাকা ইনকাম করতে হেল্প করবে না। টাকা ইনকাম করতে তোমাকে ডিরেক্টলি হেল্প করবে না, এটা দেখো। তারপর দেখো, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নাই। মানে যেমন হচ্ছে তুমি একটা বুয়েটের ডিগ্রি লাভ করো, একটা বাজার দর আছে কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকা।
হ্যাঁ, তুমি যদি ধরো মানে নর্মাল চাকরি করো কয়েক লাখ, আর যদি রাকিব ভাইয়ের মতো মানুষ হও তাহলে পরেরটা আর বললাম না। হ্যাঁ, তোমরা তো বুঝেই গেছো আমি কি বুঝাইছি। তো এখন মানি ইনকাম করতে হবে, তোমার মেন্টালিটি ভালো না হইলে তুমি মানি ইনকাম করতে পারবে না হালাল ওয়েতে, বুঝতে পারছো? তো টাকা ইনকাম করা দিয়ে সবকিছু হয় না রে বাপ, বুঝছো? তুমি টাকা ইনকাম করবা কেমন জানো? ধরো না, তোমাকে বলতেছি না, ধরো তুমি টাকা ইনকাম করতে পারবা, তোমার মেন্টালিটি ভালো না হলে তুমি ঘুষ খাবা। হ্যাঁ, আবার বলতেছি, তোমাকে বলতেছি ইন জেনারেল বলতেছি। ঘুষ খাবা, তো মানুষের চুরি করবা, ডাকাতি করবা, টেন্ডারবাজি করবা, ঠিক আছে? টাকা ইনকাম করার অনেক ওয়ে আছে, বাট দুনিয়ায় কিন্তু শেষ না, ঠিক আছে? দুনিয়ায় কিন্তু শেষ না। টাকা কামাও একবার, ধরো হচ্ছে তোমরা এখন তোমাদের স্টেজে তো আমি ছিলাম, টাকা কামাই করা জিনিসের ওয়াও, মাথা নষ্ট সেই ভাই, টাকা কামাই করে উড়ায় হলাবো, দুনিয়া ধ্বংস করে হলাবো। ওকে, টাকা কামাই করতে অনেক মজা না? এটা চিন্তা করতেই ভালো লাগে, বাট ওয়েন ইউ আর আর্নিং মানি অ্যান্ড ইউ থিঙ্ক, ইউ ফিল দ্যাট ইট ইজ হার্ড, ইটস টাফ, তখন না টাকা কামাই করার জিনিসটা একটু কষ্টসাধ্য হয়ে যায়, মনে হয়েছে কি লাভ, কি করতেছি টাকা দিয়ে? হ্যাঁ, রোজা রমজানের দিনে, কথার কথা, রোজা রমজানের দিনে রোজা রেখে তোমাদের সাথে এখন 1 ঘন্টা গেজাবো, পরের ক্লাসে 1 ঘন্টা গেজাবো, দিস ইজ নট ইজি টু অ্যাকসেপ্ট। বুঝতে পারতেছো কি বলতেছি আমি? হ্যাঁ, অন্যান্য মানুষ, ওকে, অন্যান্য মানুষ, অন্য আমার সেম এজ যারা আছে, তারা এগুলা করে না, তারা মেন্টাল হেলথে আমার থেকে অনেক আগে আছে, দে ডোন্ট টেক দ্যাট মানে দিস মাচ প্রেশার, তো মানি দিয়ে না সবকিছু হয় না। ইউ ক্যান্ট ইউ কান্ট কাউন্ট এভরিথিং, মানির বেসিসে সবকিছু কাউন্ট করতে পারো না। ওকে, আমার কালকে এক ফ্রেন্ড বলতেছে যে মামা, মানে ইয়া আছে, কালকে তো ফার্স্ট রোজা, ভার্সিটি যাব না, বাসায় থাকবো, ঠিক আছে, নামাজ টামাজ পড়বো, ইফতারি টিফতারি বানাইতে হেল্প করবো বাসায়, বাইরে থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসবো, শরবতটা নিজেই বানাবো, এরকম টাইপের কথাবার্তা বলছে, সব বলে না আর কি। ওকে, তো এই তোমার হচ্ছে, পরে শুনলাম, মানে পরে আমার কাছে মনে হইলো যে আসলে রোজা রমজানের দিনে তো মানুষ এগুলোই করে, ক্লাস কেনে, কেন নিচ্ছি, কি লাভ? লাভ আছে? টাকা, আজকে আছি দুনিয়ায়, কালকে নাই, মরে যাবো ঠাস করে, কি হবে টাকা দিয়ে? ব্যাংকে ফালায় থুইছি, কি করবো ওটা দিয়ে? হবে কিছু? হবে না। তো জিনিসটা হচ্ছে কি, টাকা ইনকাম করা সবসময় সবকিছু না। কিছু মানুষ আছে, ধরো তোমার আমার মতো, যাদের টাকা কামাইতে হবেই। ওকে, আমরা স্বর্ণের চামচ মুখে দিয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করি নাই, আমাদের এত সকাল রাত থাকা পসিবল না, তাই? ওকে, দিব একদিন না একদিন তো দিবই, এসিএস কেন, সবই ছেড়ে দিব একদিন। ওকে, এটা তো আর লাইফ টাইম পড়াবো না। দেখো, তো অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নাই, এটার কোনো নগদ বাজার দর নাই, মানে তুই যে বললাম রাকিব ভাইয়ের এক্সাম্পল দিয়ে, তাই হচ্ছে মানুষজন মনে করে এই সাহিত্য চর্চা করে আসলে লাভ নাই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, ঠিক আছে? ডেমোক্রেসি ডেমোক্রেসি বলতে এই জায়গাতে আসলে জনগণকে বোঝানো হচ্ছে, গণতন্ত্রকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, গণতন্ত্র মানে কি? জনগণের শাসন আর কি, এক কথায় নাগরিকদের শাসন। তো ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। ডেমোক্রেসি কি বোঝে? ডেমোক্রেসি বোঝে টাকা লাগবে, যে কোনো ভাবে হচ্ছে টাকা লাগবে। সাহিত্যের সার্থকতা হচ্ছে তোমার, মনে করো যে, মানে বোঝে না, মানে মনে করে সাহিত্য পড়ে তো লাভ নাই, বোঝে শুধু অর্থের সার্থকতা। তাহলে ডেমোক্রেসি কি বোঝে? ডেমোক্রেসি এমসিকিউ হতে পারে, ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, ডেমোক্রেসি অর্থের সার্থকতা বোঝে। মানে কি? ডেমোক্রেসি মনে করে অর্থটা ইম্পর্টেন্ট, দেশের ম্যাক্সিমাম মানুষ টাকা এবং টাকা কামাই করার ব্যাপারটাকে ইম্পর্টেন্ট মনে করে, সাহিত্যকে ইম্পর্টেন্ট মনে করে না। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। মানে ডেমোক্রেসির গুরু বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? যারা ডেমোক্রেসি বর্তমান আমলে বা আগে থেকে যারা ডেমোক্রেসির আইডিয়াটা নিয়ে আসছিল, বুঝছো? গণতন্ত্রের আইডিয়া যারা নিয়ে আসছিল। গণতন্ত্র, গণতন্ত্র মানে কি? এই যে কয়দিন আগে আমাদের যে সরকার, গণতান্ত্রিক সরকার, কেন? কারণ হচ্ছে তোমার যেই দলকে মানুষ ভোট দিয়ে জিতাইছে সেই দলই সরকার গঠন করবে। গণতন্ত্র বা ডেমোক্রেসির নিয়ম এটা। একটা দেশে 300 আসন আছে, হ্যাঁ, একটা দেশে 300 আসন আছে, ধরো 230টা পাইছে এক দল, 70টা পাইছে আরেক দল, ডাজেন্ট ম্যাটার, 230টা কেন, 151টা পাইলেও হচ্ছে সেই দল সরকার গঠন করবে। এটা হচ্ছে ডেমোক্রেসি, বুঝতে পারছো? তো ডেমোক্রেসির গুরুরা যারা ডেমোক্রেসির এই ধারণাটাকে নিয়ে আসছিল পৃথিবীতে, তারা চাইছিল কি, যে
ডেমোক্রেসি বা গণতন্ত্রের মাধ্যমে সকল নাগরিক সমান হবে, বড় লোক ছোট লোকে ভেদাভেদ থাকবে না, সবাই সমান সম্মান এবং হচ্ছে তোমার অধিকার পাবে। কিন্তু আমরা মানে তাদের শিষ্য মানে আমরা আর কি সাধারণ জনগণ তাদের এই কথাটা উল্টা বুঝে, সবাই এখন বড় মানুষ হতে চায়, মানে তাদের কথাটা উল্টা বুঝছে। ডেমোক্রেসির গুরুরা বলছে সবাই সমান হবে, সবাই অধিকার পাবে। মানুষ ভাবছে কি অয় করতে পারলে আমি কেন করতে পারবো না, ওই ওকে ঠিক আছে, অয় কোটি টাকা কামাইছে আমিও কামাবো, অয় চুরি করে আমিও করবো। এভাবে মানুষ হচ্ছে সবাই চিন্তা করছে যে না আমার এখন বড়লোক হইতে হবে। এটা হচ্ছে হয়ে গেছে সমস্যা, কম্পিটিশন হয়ে গেছে এখন একটা। দেখবা যে যেমনে পারে, এভরিওয়ান ইজ ট্রাইং টু গেট রিচ, সবাই বড়লোক হতে যাচ্ছে। ওকে, এমন কেউ নাই যে বড়লোক হইতে চায় না, এমন কাউরে দেখবা না যে হইতেছে বলতেছে বড়লোক হইতে চাই না। কিন্তু আমি আমার একটা ফ্রেন্ডের দেখছিলাম, হ্যাঁ, যে বড়লোক হইতে চায় না। তোমাদের কি মনে হয় ও কি কামের মানুষ না আকাইম্মা মানুষ? এরকম একটা কথা বলছে, বড়লোক হতে চায় না। কিরকম মানুষ হবে? বড়লোক হতে চায় না ও, ঠিক আছে, কিরকম কাজের মানুষ আকামের? বলো দেখি। কামের মানুষ আকাইম্মা, আচ্ছা আকাইম্মা বলতেছে। ও বাংলাদেশ নেভির একজন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর অফিসারও। তো কোনো দিক থেকে আকাইম্মা না, এটা তোমরা বুঝতেছো, ঠিক আছে, স্যার মানুষ। ও আমারে বলছিল যে লাইফে এত টাকা কামানোর ইচ্ছা নাই, একটা বাড়ি বানাবো, ঠিক আছে, বাড়ি বানাবো, বাড়ি বানাবো, হচ্ছে বউ বাচ্চা থাকবে, সারাদিন হচ্ছে এটা ওটা করব, সময় যাবে, টাকা পয়সা লাগবে না, বিকাল হবে, ইয়াতে যাব, ছাদে যাব, কফি আর স্যান্ডউইচ খাবো আর হচ্ছে সানসেট দেখবো, শেষ, এটাই জীবন। ওকে, এটাই জীবন। আমি ভাবলাম যে রাইট ভাই, এত ঘুরানো পেঁচানোর দরকার কি? তোমরা লাইফে ছোটবেলা থেকে এত কমপ্লিকেটেড কেন করো? এত কষ্ট, এত চিন্তা, আই হায় এটা করতে হবে ওটা করতে হবে, কোনো দরকার নাই ভাই, এগুলো কিচ্ছু থাকবে না। দেখো, তো একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। মানে বলতেছে একটা বিশিষ্ট অভিজাত, অভিজাত মানে কি, যারা হচ্ছে তোমার মনে করো যে রিচ, উন্নত, এরকম একটা সভ্যতা, এখানে ইংরেজদেরকে বোঝানো হচ্ছে। ইংরেজরা আমাদের ভারত উপমহাদেশে 200 বছরের মতো শাসন করেছে, তাই না? এটাই বলতেছে যে এরকম একটা অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও, মানে তারা, তাদের উত্তরাধিকারী আমরা, তারা শাসন করেছে, এরপরে হচ্ছে আমরা এসেছি এই জায়গাতে, মানে আমরা আগে থেকে ছিলাম, তারা আমাদেরকে 200 বছর শাসন করেছে। তার মানে কি আমরা তাদেরকে 200 বছর ধরে দেখেছি, তাদের সিস্টেম এই জায়গায় চলেছে, তাদের ভাষা আমরা দেখছি, তাদের কালচার দেখছি, তাই না? তো বলতেছে যে এরকম একটা অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে পারি নাই। মানে ইংরেজরা ডেমোক্রেসি, মানে ইংরেজ যারা, ইংল্যান্ডের মানুষ যারা আছে, সহজ কথায় তারা কি ডেমোক্রেসি খুব স্ট্রংলি হচ্ছে প্র্যাকটিস করে। ওকে, যদি তোমার মনে করো যে প্রধানমন্ত্রী, ওই জায়গার প্রাইম মিনিস্টার, যদি কোনোভাবে প্রাইম মিনিস্টার যদি অকাজের প্রমাণ হয়, বা প্রাইম মিনিস্টারের উপর যদি তাদের পার্লামেন্ট এই জায়গাতে তোমার আস্থা না দেয়, তাইলে সাথে সাথে হচ্ছে প্রাইম মিনিস্টার হচ্ছে পদত্যাগ করে। তোমরা দেখবা যে ইউকের প্রাইম মিনিস্টার কয়েকদিন পর পরই চেঞ্জ হয়, তাদের ডেমোক্রেসি স্ট্রং ওরকম ভাবে। তো মানে তুমি চাবা শেখ হাসিনার মতো মানুষকে খুন করে বা হচ্ছে মানুষ মেরে ধরে তুমি বছরের পর বছর থাকবে, এরকম হবে না ওই জায়গাতে। আমাদের এই জায়গায় ডেমোক্রেসি দুর্বল ছিল, তাই হয়েছে। তো ডেমোক্রেসির গুণগুলো আমরা আয়ত্ত করতে না পেরে দোষগুলো আত্মসাৎ করেছি। ডেমোক্রেসির যে দোষগুলো আছে, যেমন দুর্নীতি বলো, মানুষকে মানে দুর্নীতি, তারপরে হচ্ছে বড় লোকরা বড় লোক হবে, গরিবরা গরিব হবে, এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে যেটা আমরা দেখি, এগুলো আমরা হচ্ছে আয়ত্ত করেছি, গুণগুলাকে আমরা আয়ত্ত করতে পারি নাই। এর কারণটাও স্পষ্ট, যে বললাম না উনি এমন সব কথা বলে গেছে ভাই, বলছে এর রিজনটাও স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। কি বলতেছে? ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয় মানে কি, রোগই ছোঁয়াচে হয়, স্বাস্থ্য কিন্তু ছোঁয়াচে হয় না। মানে রোগ কিন্তু ছোঁয়াচে, মানে রোগ একজনের গা থেকে আরেকজনের গাতে যেতে পারবে, এই জন্য বলছে ব্যাধি, ব্যাধি মানে হচ্ছে রোগ। সংক্রামক, সংক্রামক সংক্রমিত হয়, মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়। কিন্তু স্বাস্থ্য নয়, স্বাস্থ্য কিন্তু সংক্রামক না। মানে আমার যদি ভালো স্বাস্থ্য হয়, তুমি যদি আমার সাথে থাকো, তোমারও যে স্বাস্থ্য ভালো হবে এরকম না, কিন্তু এটা সংক্রমিত হইতে পারে না। মানে সহজ কথায় হইতেছে, মানে যত খারাপ গুণাবলী আছে, দোষ আছে, এগুলা দেখবা মানুষের ভিতরে খুব তাড়াতাড়ি ছড়ায়, কিন্তু ভালো গুণ, ভালো অভ্যাস কিন্তু মানুষের কাছ থেকে মানুষের কাছে ছড়ায় কম। তুমি একটা খারাপ অভ্যাস হচ্ছে খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবা, কিন্তু একটা ভালো অভ্যাস অর্জন করতে গিয়ে তোমার তেল বের হয়ে যাবে। এরকম জিনিসপত্র আমরা দেখি কিনা?
আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়েছে। মানে শিক্ষিত সমাজ শিক্ষিত হয় কেন বলতো? শিক্ষিত সমাজ হচ্ছে শিক্ষিত হয় বড়লোক হওয়ার জন্য, টাকা কামানোর জন্য। ওকে, দেখো কি বলতেছে। লোলুপ দৃষ্টি হচ্ছে আমাদের, লোলুপ দৃষ্টি মানে কি? লোলুপ দৃষ্টি মানে হচ্ছে লোভনীয় দৃষ্টি। মানে ওই যে ধরো, মানে তোমাদের অনেকে আছে না মিষ্টি পছন্দ, ধরো হচ্ছে মিষ্টি আনার পরে, ধরো খাওয়ার পরে একটা মিষ্টি এনে রাখলো, এক পিস মিষ্টি আনছে, তোমরা দুইজন, তোমরা কেমন থাকো, তুমি কেমন থাকবা? না, লোভনীয় দৃষ্টি মানে তোমার লোভ লাগতেছে দেখে আর কি। ওকে, লোভ লাগতেছে দেখে আর কি। আচ্ছা, মিষ্টির এক্সাম্পলটা দেওয়া উচিত হয় না, সরি, রোজার দিন, বাট মাথায় এটাই আসছে। তো দেখো, আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়েছে। মানে শিক্ষিত মানুষ হয় অর্থ উপার্জনের জন্য। এমন মানুষ এখন খুবই কম আছে যারা টাকা কামানোর জন্য পড়াশোনা, মানে মানে টাকা কামানো বাদে অন্য রিজনে পড়াশোনা করে। সবাই টাকা কামানোর জন্যই পড়াশোনা করে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। মানে অনেকেই আসলে সাহিত্য চর্চার সুফলটা বুঝে না, যে সাহিত্য চর্চা করে কি হবে, সাহিত্য চর্চা করে তো আমার আমার লাভ নাই। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন। মানে ধরো এখানে একজন আইনজীবীর কথা বলা হচ্ছে, সে হাজারখানা ল রিপোর্ট কিনবে। ল রিপোর্ট বলতে কি, ধরো হচ্ছে কোনো, মানে কোন একটা মামলা কিভাবে হচ্ছে নিষ্পত্তি হয়েছে আদালতে, মানে কিভাবে হচ্ছে মামলার এভিডেন্স কি ছিল, কোন দল জিতলো, এগুলো ল রিপোর্টের ভিতরে থাকে। এগুলো আইনজীবীরা কেন পড়ে বলতো? আইডিয়া নেওয়ার জন্য, যে এরকম একটা কেস হইলে, সে যদি এরকম একটা কেস পায় তাহলে সে কিভাবে ডিল করবে। বুঝতে পারছো? এটা হচ্ছে অনেকটা পরীক্ষার জন্য গাইড পড়ার মতো। ওকে, বা টেস্ট পেপার সলভ করার মতো। আমরা টেস্ট পেপার কেন সলভ করি? টেস্ট পেপারে পরীক্ষায় আসার মতো প্রশ্ন থাকে, তাই। ঠিক আছে, তো অ্যাকুরেসি বাড়ায়, রাইট? মাধুর্য যেটা বলছে, থ্যাংক ইউ। তো তো হাজারখানা ল রিপোর্ট যারা কেনে তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন। খুবই সুন্দর কথা। দেখো, তুমি 1200, 1300, 1500 টাকা দিয়ে টেস্ট পেপার কিনবা এক সেট, কিন্তু তুমি একটা গল্পের বই বা কবিতার বই কিনবা 100 টাকা দিয়ে? কিনবা না। তোমাদের মধ্যে ম্যাক্সিমামই কিনবে না। এটা শুধু তুমি না, তোমার বাবাও কিনবে না, তোমার মাও কিনবে না, ম্যাক্সিমাম। ওকে, ইভেন তোমাকে উদ্বুদ্ধও করবে না, ইন্সপায়ারও করবে না, যে তুমি 100 টাকা দিয়ে একটা, মানে গ্রন্থ কিনো বা কিছু একটা কিনো। ওকে, কিছু একটা কিনো যেটা তোমার পরে ভাল লাগবে বা তুমি কিছু শিখতে পারবে, এটা বলবে না তোমাকে। ওকে, কিনতে চাই কিন্তু দিবে না, রাইট? কিনতে চাই কিন্তু দিবে না, রাইট? তো দেখো এই জায়গাতে কি বলতেছে, এই জায়গাতে বলতেছে যে হাজারখানা ল রিপোর্ট যারা কিনে তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত না। মানে এমন না তারা কাব্যগ্রন্থ কিনতে পারবেন না, তারা প্রস্তুত না, তারা কিনতে চানই না। কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। মানে কি ব্যবসার সুসার নেই? মানে ব্যবসা বাড়বে না। মানে তার যে আইন ব্যবসা, সে যে আইন, আইন তো ব্যবসায়ী করে, তাই না? এটা তো চাকরি না। তোমাকে কেউ হায়ার করবে, তুমি তার হয়ে মানে আদালতে লড়বা, এটা হচ্ছে কথা। তো ব্যবসার কোনো হচ্ছে সুসার নাই, তোমার ব্যবসা উন্নত হবে না। তুমি আইনজীবী, তুমি গল্পের বই পড়লে তোমার তো লাভ নাই, তাই না? নজির না আউরে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা। মানে এটা খুবই ফানি একটা কথা। নজির মানে হচ্ছে পূর্বে ঘটে গিয়েছে এমন কিছু, ঠিক আছে, যেটা পূর্বে ঘটছে। বলে না যে নজিরবিহীন ঘটনা, বলে না এটা নজিরবিহীন ঘটনা। নজিরবিহীন ঘটনা মানে কি? আগে যেটা ঘটেই নাই। ওকে, তো নজির না আউরে মানে ধরো তোমাকে হচ্ছে আদালতে দাঁড়ায় কি বলে, যে দেখেন, কি জানি, মানে বিচারক সাহেব বা হচ্ছে ইয়োর অনার, দেখেন আগের বার এটা হয়েছিল এই আইনে হচ্ছে, এই মামলাটা এরকম ভাবে আগেও আসছিল, তখন এটা হয়েছিল, আজ থেকে 50 বছর আগে এটা হয়েছিল, 30 বছর আগে এটা হয়েছিল, এই কথাগুলো বলা হয়। ওকে, তো এখন তুমি যদি আইনজীবী হিসেবে এইসব না বললা, বলো যে বলো বীর, বলো উন্নত মমশির, শিরে নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, লাভ আছে? না। তখন তো ইয়র অনার হাইসা দিবে, কাদের রুবিয়া, কি সমস্যা, কি খান নাই কিছু, ভাত টাত খাই আসেন যান, মাথায় সমস্যা হয়েছে, আপনার মাথায় জ্বর হয়েছে। ওকে, এটা বলে তোমারে হচ্ছে বাইর করে দিবে, যান, লাগবে না আপনার কিছু করা। তো এটা বলতেছে যে আসলে, মানে নজির না ওরে কবিতা আবৃত্তি করলে মামলা হারতে হবে, সে তো জানা কথা। ওকে, এখন তুমি যদি পরীক্ষার আগে রাতে বলে সাহিত্য হচ্ছে শিক্ষার প্রধান অঙ্গ, হ্যাঁ, তুমি হচ্ছে গল্পের বই পড়তেছো ম্যাথ পরীক্ষার আগে, পরীক্ষা তো ফেল করবাই। কিন্তু আরেকটা কথা আমাদেরকে জানতে হবে, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। ভ্রান্তি মানে ভুল, মহাভ্রান্তি মানে মস্ত বড় ভুল, মহাভুল। কিন্তু জাজ যে কথা শোনে না তার কোনো মূল্য নেই, মানে তার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। মানে জাজ যে কথা শোনে না মানে কি? তুমি মুখস্থ বলির মতো যদি বলতে থাকো, তুমি 10টা ল রিপোর্ট পড়লে তোমার কথাবার্তা এরকম হবেই, কিন্তু তোমার ভিতরে অন্য জ্ঞান আছে, তুমি আসলে একটা কথাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে বলতে পারো।
তুমি জানো একটা কথাকে কিভাবে বললে মানুষজন তোমার কথাটায় কান দিবে, মানুষ তোমার কথাটা শুনবে, তুমি কোন শব্দগুলা ব্যবহার করলে, শব্দ চয়ন কেমন হলে আসলে তোমার বাক্যটা ভারী হবে, এগুলা কিন্তু ল রিপোর্ট পড়ে শেখা যায় না। এগুলা শিখতে হলে তোমাকে ওই যে আউট বই পড়তে হবে। কি বই পড়তে হবে? আউট বই পড়তে হবে, তাই না? এই জন্য বলতেছে যে জজ যে কথা শুনে না তার কোনো মূল্য নাই, এই কথা, এটা হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। ঠিক আছে? তো দেখো, এটারে আরেকটা মনে করো যে আরেকটা অ্যাঙ্গেলে হচ্ছে বলা যায় এই লাইনটার অর্থ। ধরো আমি তো নিজের কথা বললাম, এই জায়গায় তোমরা যদি দেখো জাজ যে কথা শুনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। মানে তাদের কথা হইতেছে যে আমার ল রিপোর্টই পড়তে হবে, আইনের কথা বলতে হবে, নাইলে আইনের কথা ছাড়া অন্য কিছু বললে জাজ শুনবে না, আর জাজ যেটা শুনবে না ওইটা বইলা লাভ নাই। মানে পরীক্ষার খাতায় যেটা লিখতে পারবো না ওইটা পড়াও লাভ নাই, বুঝছো? পরীক্ষার খাতায় যেটা লিখতে পারবো না ওটা পড়েও লাভ নাই, তাই আমি এটা পড়বোই না। তো চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম, যেরকম পেশাদার যারা আছে মানে আইনজীবী, পেশাদার মানে কি এরা হচ্ছে পেশাজীবী। তো এরা চিন্তা করে কি জাজ শুনবে না, আমি যদি অন্য ভালো কথা বলি জাজ তো এগুলো শুনবে না, ঠিক আছে, তো আমার এটা বইলেও লাভ নেই। তো এই অ্যাঙ্গেল থেকে হচ্ছে বলা হইতেছে যে আমরাও মনে করি যে জাজ যেই কথা শুনে না এটা তোমার মূল্যহীন কথা, এটা তাদের হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমরাও এরকমই মনে করি যে যেই কথা আমি পরীক্ষার খাতায় লিখতে পারবো না, যে অঙ্ক আমি করতে পারবো না, যেটা আমি কখনো প্রেজেন্টেশনে বলতে পারবো না, এর বাইরে আমার কোনো কিছু পড়ে লাভ নেই, এটা আমরা চিন্তা করি। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় এ সত্য তো প্রত্যক্ষ। বলতেছে যে দেখো, জ্ঞানের ভান্ডার এবং ধনের ভান্ডার মানে সম্পত্তি, ভান্ডার মানে কি স্টোরেজ, মানে জ্ঞানের ভান্ডার এবং ধনের ভান্ডার এক জিনিস না। অনেক জ্ঞানী হইলে তোমার অনেক টাকা থাকবে এরকম না, ওকে? তো এই সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও প্রত্যক্ষ মানে কি একদম ডিরেক্ট, এটা সত্য, ডিরেক্টলি সত্য কথা যে জ্ঞানের ভান্ডার এবং ধনের ভান্ডার সেম জিনিস না, ওকে? দেখো, তো কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী। ভারেও ভবানী মানে হচ্ছে শূন্যতা বোঝায়, ভারেও ভবানী মানে কি শূন্যতা বোঝায়, মানে শূন্য। মানে এই জায়গায় সত্য কথাটা বলছে, এই যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য মানে কি জ্ঞানের ভান্ডার যেই জাতির হচ্ছে জিরো এই যুগে, ঠিক আছে, তার ধনের ভান্ডারও শূন্য। মানে অশিক্ষিত জাতি বড়লোক হইতে পারে না, ঠিক আছে? অশিক্ষিত জাতি হচ্ছে বড়লোক হতে পারে না, বুঝতে পারছো? এটা আমাদের মাথায় রাখতে হবে। মানে একটা জাতি খুব বড়লোক, তাদের শিক্ষার লেভেলটা অত বেশি। মানে আমরা যে মনে করি যে আমাদের শিক্ষার লেভেল কম হইলেও আমরা হচ্ছে ধান্দাবাজি করে টাকা কামাইতে পারবো, কত দূর যেতে পারবো আমরা? খুব বড় জোর হলে একটা বাড়ি, ঠিক আছে, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, এরকমের বেশি কি যাওয়া পসিবল? হয়তো পসিবল, কিন্তু এটা এক্সেপশনাল কেস। যাই হোক, তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। মানে যেই জাতির চিন্তা চেতনা ছোট, মানে মনে বড় না মানে কি চিন্তা চেতনা সংকীর্ণ, সংকীর্ণ মনা, এরা আসলে ভালো মন্দ বুঝে না তেমন একটা, সে জাতি জ্ঞানেও বড় নয়, তারা জ্ঞানীও হইতে পারে না। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, মানে ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, কথাটা আমাদের বুঝতে হবে, এগুলা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। মানে কি সাপেক্ষ বলতে বোঝায় আসলে আমাদের কি বোঝাচ্ছে, মানে ওইটার উপর ডিপেন্ড করে। বলতেছে ধনের সৃষ্টি হচ্ছে তোমার জ্ঞান সাপেক্ষ, মানে ধন সম্পদ, ধন সম্পদ সৃষ্টি করতে হলে তোমার জ্ঞান থাকা চাই, জ্ঞান ছাড়া তুমি ধন সম্পদ সৃষ্টি করতে পারবে না। এই জন্য বলতেছে যে ধনের সৃষ্টি জ্ঞান সাপেক্ষ। জ্ঞান সাপেক্ষ মানে কি জ্ঞান থাকলে তুমি সম্পদ বৃদ্ধি করতে পারবা, বাট জ্ঞান কম হলে হয়তো তুমি বৃদ্ধি করতে পারবা, বাট রং ওয়েতে, ওকে? রাইট ওয়েতে তুমি পারবা না। তো রাইট ওয়েতে তুমি যদি ধন সম্পদ আহরণ করতে চাও তোমাকে জ্ঞানী হইতে হবে, প্লাস তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। আর তুমি যদি জ্ঞানী হইতে চাও, ধন সৃষ্টি করতে হলে, ধন সম্পদ সৃষ্টি করতে হলে তোমাকে জ্ঞানী হইতে হবে। আর তুমি যদি জ্ঞানী হইতে চাও তাহলে তোমার মন সাপেক্ষ ব্যাপার সেটা, মানে কি তোমার মন বা চিন্তা চেতনাটা ওরকম হতে হবে, তোমার মন বা হচ্ছে চিন্তা চেতনাটা ওরকম হতে হবে। তার মানে কানেকশনটা বুঝছো? ধন সম্পদের জন্য জ্ঞান দরকার, জ্ঞান সৃষ্টির জন্য তোমার মনটা ওরকম হওয়া দরকার। এবং মানুষের মনকে সরল সচল এবং সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনের সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে, মানে সাহিত্যকে দেওয়া হয়েছে। তার মানে দেখো, এবং মানুষের মনকে সরল করা, সচল করা মানে কি অ্যাক্টিভ করা, সরাগ করা, সরাগ মানে কি, মানে মনে করো জাগ্রত করা আর কি, সমৃদ্ধ করা, ডেভেলপড করা, জ্ঞান, মানে জ্ঞান ওটার ভিতরে ইনপুট দেওয়া ইত্যাদি করার ভার আজকের দিনের সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। মানে সাহিত্যের দায়িত্ব হচ্ছে মানুষের মনটাকে সরল সচল সরাগ করা, বুঝতে পারছো? কেননা মানুষের দর্শন, দর্শন মানে ফিলসফি,
দর্শন মানে হচ্ছে ফিলসফি, ওকে, সমৃদ্ধ। তারপর হচ্ছে তোমার বিজ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, ধর্মনীতি, রিলিজিয়ান, অনুরাগ, বিরাগ, ঠিক আছে, ইমোশন, আবেগ, অনুভূতি, ঠিক আছে, সাইকোলজি, আশা, নৈরাশ্য, এই সাইকোলজির ভিতরেই পড়ে। তার অন্তরের স্বপ্ন, সত্য, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। মানে দেখো, সবচাইতে এই বইয়ের, এই তোমার হচ্ছে গদ্যের সবচাইতে সুন্দর লাইন হচ্ছে এটা। কারণ তোমরা মনে করো যে সাহিত্য হইতেছে একটা বোগাস জিনিস, কিন্তু দেখো সাহিত্য কাকে বলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের সমুদয় এক্সপিরিয়েন্স, তার সকল জ্ঞান, তার উপলব্ধি, এগুলা তার আবেগ অনুভূতি দিয়ে তৈরি করেন তার কবিতা, তার গল্পগুলা, তাই এটা এত ফেমাস। কবি নজরুল ইসলাম, ঠিক আছে, তার চিন্তা চেতনা, তার জ্ঞান ইত্যাদি ব্যবহার করে হচ্ছে এই কবিতা, এই গল্পগুলা তৈরি করেন, ঠিক আছে। ন্যস্ত মানে হচ্ছে অর্পণ করা, দেওয়া, ন্যস্ত, নিয়োজিত করা আর কি, বুঝতে পারছো? ধরো হচ্ছে দায়িত্ব দিলাম আমি তোমাকে, আমার বাসার বাজার করার দায়িত্ব দিলাম, ঠিক আছে, যে দিলাম, এটাই হচ্ছে তোমার ন্যস্ত করা। তো এই সবকিছুর দায়িত্ব আমরা কার উপরে ন্যস্ত করেছি? আমাদের সাহিত্যের উপরে ন্যস্ত হয়েছে, কেননা মানে দেখো সুন্দর, সবচেয়ে সুন্দর লাইন, মানুষের দর্শন, দর্শন মানে হচ্ছে মানুষের বিশ্বাস, মানুষের চিন্তা, মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে চিন্তা করা উচিত, কিভাবে একটা জিনিস বিশ্বাস করা উচিত, এগুলা সব দর্শনের মধ্যে, ঠিক আছে। তো দেখো, এখন ধরো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা যা করতে বলেছেন এটা তার দর্শন, বল না যে নবীজির জীবন দর্শন, ঠিক আছে, লাইফ ফিলোসফি অফ দ্য প্রফেট, ওকে। তো এখন এই যে ফিলোসফি মানে কি, ফিলোসফি মানে হচ্ছে লাইফ কিভাবে চালানো উচিত, কিভাবে চিন্তা করা উচিত, কিভাবে ভাবা উচিত, এগুলোর সম্পূর্ণ জ্ঞান, ওকে। তো মানুষের দর্শন, দর্শন মানে দেখা না, কিন্তু এই দেখা বোঝাচ্ছে না, এটা ফিলোসফি। তো বিজ্ঞান, মানুষের বিজ্ঞান চিন্তা, ধর্ম চিন্তা, অনুরাগ, বিরাগ, ভালো লাগা, খারাপ লাগা, আশা, নৈরাশ্য, হোপ, হোপলেসনেস, ঠিক আছে, তার স্বপ্ন, হোপ, ভিশন, উইল, সবকিছুর একটা কম্বিনেশনের, সকলের সমবায়, সবকিছুর একটা কম্বিনেশন হচ্ছে সাহিত্য, ঠিক আছে। সাহিত্য কিন্তু মানে ধাপ করে মাথায় একটা জিনিস আসলো, দুটা লাইন লিখে ফেললাম, ঠিক আছে, এটা সাহিত্য না। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে, মানে অন্যান্য তোমার হচ্ছে শাস্ত্র মানে অন্যান্য জ্ঞান, অন্যান্য বই, অন্যান্য পাঠ ইত্যাদিতে যা আছে, সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। মানে বিজ্ঞান বলো, গণিত বলো, রসায়ন বলো, চিকিৎসা বলো, এগুলা মানুষের মনের ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে? ফ্র্যাকশনকে বলে, একটা অংশকে বলা হয়, তাই না? একটা অংশকে বলা হয়। যেমন 5কে যদি 2 দিয়ে আমি ভাগ করি তাহলে ভগ্নাংশ তৈরি হয়, ঠিক আছে। নৈরাশ্য মানে কি? নিরাশা, হোপলেস, ঠিক আছে। মানে নিরাশা বা হোপলেস, বা এর থেকে ভালো একটা ইংরেজি শব্দ হইতে পারে। নৈরাশ্যর ভালো ইংরেজি শব্দ কি বলো তো? কেউ একজন বলো, সুন্দর একটা ভালো ইংরেজি প্রতিশব্দ বলো নৈরাশ্যর। হোপলেস বলছি আমি, ঠিক আছে। হোপলেস ছাড়া আর কি হইতে পারে? ফ্রাস্ট্রেশন না, ফ্রাস্ট্রেশন, আচ্ছা ঠিক আছে নিলাম, থ্যাংক ইউ তানভিন, ওকে। সরো না, সরো দুঃখ বাবা, সরো দুঃখ হয়ে যায়, ডিসপেয়ার, ওকে থ্যাংক ইউ। মাধুর্য ভালো বলছে, ঠিক আছে। আশাহীনতা, ডিপ্রেশন, ডেসপারেশন হবে কেন? ডিপ্রেশন হইতে, ডিপ্রেশন বললেও বুঝতাম, যাই হোক। তো তোমরা মোটামুটি বুঝছো আসলে নৈরাশ্য বলতে কি বোঝায়। তো এগুলা কি সবকিছু মানুষের মনের ভগ্নাংশ, মানে মানুষের মনের পার্ট এগুলা। মানে ধরো বিজ্ঞান টিজ্ঞান হাবি জাবি যা আছে, গণিত টনিত, এগুলো হচ্ছে মানুষের মাইন্ডের পার্ট একটা। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে, মানে পুরা মনের সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যে। মানে কি পুরা মনটার একটা রূপ তুমি পেতে পারো হচ্ছে সাহিত্যে। মানে ধরো রবীন্দ্রনাথ যে সাহিত্য লেখছেন সেটা পড়লে না আসলে রবীন্দ্রনাথের মাইন্ড সেট আপের পুরো একটা জিনিস বোঝা যায়, যে রবীন্দ্রনাথ কিভাবে চিন্তা করতেন, রবীন্দ্রনাথ কিভাবে চিন্তা করতেন, কি চিন্তা করতেন, কিভাবে ভাবতেন, সেই জিনিসের একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু পাওয়া যায়। মানে সাহিত্য হচ্ছে মানুষের পুরা জিনিস, মানে মানুষের পুরা মনটাকে রিপ্রেজেন্ট করে। সাহিত্য মানুষের পুরা মনটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল। বলতেছে এই যে দর্শন, আমরা যে দর্শন দেখি, তারপরে যে বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মানুষের মনোগঙ্গার তোলা জল। মনোগঙ্গার তোলা জল মানে কি? মানে মনোগঙ্গার তোলা জল, মনটাকে গঙ্গার সাথে তুলনা করা হচ্ছে। আমাদের মনকে গঙ্গার সাথে তুলনা করা হচ্ছে। গঙ্গা কি? সমবায় মানে হচ্ছে কম্বিনেশন, সবগুলাকে একসাথে করা। সমবায় সমিতি দেখছো না? সমবায় সমিতি কি হয়? 30-40 জন মানুষ হচ্ছে একসাথে তোমার, হ্যাঁ পদ্মা বলছো, থ্যাংক ইউ, রিভার মানে গঙ্গা একটা নদীর নাম, পদ্মা বলছো ধন্যবাদ। মানে সমবায় সমিতি দেখো না, যে ধরো হচ্ছে একটা গ্রামের বা একটা মহল্লার 30-40 জন একসাথে হয়ে হচ্ছে একটা সমিতি করে। সমবায় হওয়া মানে একসাথে হওয়া আর কি, বুঝছো?
তো একত্রিত হওয়াটাই হচ্ছে মনে করো যে সমবায়। তো সমবায় মানে কি, তোমার এই সবকিছু সমবায় বলতে সবগুলাকে একসাথে করলে হচ্ছে সাহিত্য তৈরি হয়। তো মনোগঙ্গার তোলা জল মানে কি, ধরো হচ্ছে আমাদের মনটা হচ্ছে গঙ্গা, মনটাকে কি বলা হচ্ছে, মনকে বলা হচ্ছে গঙ্গা, মানে আমাদের মনটা হচ্ছে নদী একটা, বুঝছো? তো এই নদী, পুরা মনটা হইতেছে একটা নদী। সেই নদী থেকে যদি আমি একটু জল তুলি, সেই নদী থেকে যদি আমি একটু জল তুলি, মানে একটু পানি তুলি, তাহলে সেটার পরিমাণ কতটুকু হবে? খুবই অল্প হবে। তো বলতেছে এই দর্শন এবং বিজ্ঞান হচ্ছে মনোগঙ্গার তোলা জল। মানে দর্শন বিজ্ঞান এগুলো হচ্ছে আমাদের মনের খুবই ক্ষুদ্র, খুবই কম অংশ। মানে একটা নদী থেকে পানি তুললে ওই পানির পরিমাণ নদীর তুলনায় যে যতটুকু কম হবে, বুঝতে পারছো? মানে মানে একটা নদী থেকে পানি তুললে সেই পানির পরিমাণ নদীর তুলনায় খুবই কম, খুবই নগণ্য। তো সেরকম ভাবে তোমার আমাদের মন ও গঙ্গার তোলা জলের মতোই হইতেছে কি দর্শন বিজ্ঞান, এগুলো আমাদের মনের খুবই ছোট, মানে তোমার হচ্ছে মানে ক্ষুদ্র অংশ। ওকে, ডাউট সলভ করেন, কি ডাউট সলভ করবো বলো? রুহানা, কোশ্চেন জিজ্ঞাসা করো, আমি দেখছি, আমি চোখ রাখতেছি, তুমি জিজ্ঞাসা করো। ওকে, তো দেখো, তার পূর্ণ স্রোত অবহমান কাল সাহিত্যের ভেতরেই সল্লাসে তোমার হচ্ছে সবেগে বয়ে চলছে। কি বলতেছে? যে তার পূর্ণ স্রোত মানে নদীর, মনোগঙ্গার তোলা জল মানে নদী থেকে যদি আমি অল্প একটু পানি তুলি, তাহলে সেই পানিটা হবে কি, সেই পানিটা হবে হচ্ছে তোমার দর্শন বিজ্ঞান, মানে পুরা মনের অল্প একটু অংশ। ওকে, আর এই জায়গাতে বলতেছে যে তার পূর্ণ স্রোত মানে নদীর পূর্ণ স্রোত মানে পুরা নদী, নদীর যে পূর্ণ রূপটা, ঠিক আছে? কারণ কারণ হচ্ছে আমি ফোকাস মোড অন করে দিয়েছি, কমেন্ট দেখতে পাচ্ছি আমি, প্রীতম সমস্যা নাই। তো তার পূর্ণ স্রোত অবহমান কাল, ঠিক আছে? অবহমান কাল মানে হচ্ছে তোমার অনেক আগে থেকে। অবহমান কাল মানে কি, ধরো হচ্ছে কাল বা সময়ে বয়ে চলতেছে, ঠিক আছে? অবহমান কাল মানে হচ্ছে আমরা চিন্তা করতে পারি এরও বাইরে, অনেক আগে থেকে হচ্ছে তোমার সময় তো বয়ে চলতেছে, তাই না? তো সময়ের সাথে সাথে নদীও বয়ে চলতেছে। তো সাহিত্যের ভেতরে সল্লাসে, তোমার হচ্ছে সাহিত্যের ভেতরে সল্লাসে, সল্লাসে মানে হচ্ছে স্ব উল্লাসে, মানে উল্লাসের সাথে, উল্লাস মানে হচ্ছে আনন্দ, মানে হচ্ছে সল্লাসে বলতে আনন্দের সাথে বোঝানো হয়, ঠিক আছে? অবহমান কালকে বললো এটা চিরকাল, থ্যাংক ইউ, নামটা উঠে গেছে। তো দেখো, তার মানে কি, আমরা দেখতেছি যে দর্শন এবং বিজ্ঞান হইতেছে আমাদের নদীর থেকে তোলা অল্প একটু পানি, আর এই সাহিত্য হইতেছে কি, আমাদের যে সাহিত্য, এই সাহিত্য হচ্ছে কি আমাদের এই গঙ্গার বয়ে চলা পানি, যেটা অবহমান কাল ধরে, লম্বা সময় ধরে সল্লাসে উল্লাসের সাথে হচ্ছে তোমার সবেগে, সম্পূর্ণ শক্তি নিয়ে বেগের সাথে, সবেগে মানে কি বেগের সাথে, ঠিক আছে? অবহমান কাল ধরে বেগের সাথে হচ্ছে তোমার ছুটে চলছে, সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের মানে ভেতরে, সাহিত্যের ভেতরেই সল্লাসে সবেগে বয়ে চলছে। মানে কি, সিম্পলি আমাদের মনটা হচ্ছে একটা নদীর মতো, এই নদীর অল্প একটু পানি হচ্ছে দর্শন বিজ্ঞান, আর এই নদীর যে স্রোত, যেটা অবহমান কাল ধরে বয়ে চলছে সউল্লাসে সবেগে, সেটা হচ্ছে আমাদের সাহিত্য। বুঝতে পারছো? তো এখন সেই গঙ্গাতে অবগাহন করে, অবগাহন মানে হচ্ছে তোমার পুরা শরীর নিয়ে ডুব দেওয়া, ঠিক আছে? গোসল করা আর কি, ডুব দিয়ে গোসল করা। ওকে, কি অ্যান্সার দিব বাবা? একটা কোশ্চেন যদি করো, দেখো কতগুলা একটার পরে একটা টেক্সট আসে, তো কয়টা টেক্সট দেখবো বলো? একটু তো আমার দেওয়া লাগে, তো ফোকাস দেওয়া লাগে। তোমার যদি কোশ্চেন থাকে, কোশ্চেনটা হচ্ছে কপি করে করতে থাকবা। অবহমান, ঠিক আছে? অবগাহন, অবগাহন হচ্ছে কি, অবগাহন তোমাদের বললাম কি, পুরা শরীর হাত পা এগুলা নিয়ে হইতেছে ডুব দেওয়া আর কি, মানে পুরাপুরি ডুব দিতে হবে। বলতেছে ওই গঙ্গার ভিতরে ডুব না দিলে আসলে আমরা শিক্ষিত হইতে পারবো না, ঠিক আছে? ওই গম সন্ধান, সন্দিহান মানে হচ্ছে, সন্দিহান মানে হচ্ছে সন্দেহ, মানে কনফিউজড হওয়া, ইংরেজিতে যেটাকে আমরা কনফিউজড বলি। সন্দিহান মানে হচ্ছে কি তোমার কনফিউজড হওয়া বা ডাউট, ডাউট দেওয়া যে আসলে এটা কি হবে নাকি হবে না, বুঝছো? মনের ভিতরে ডাউট আসাটাকে হচ্ছে আমার সল্লাসে না বললাম, আবার জিজ্ঞেস করতেছে কেন? ওকে, সন্দেহযুক্ত বলছে। আচ্ছা, তোমাদের ইয়াটা অফ করি, অনেকে রিপ্লাই দিচ্ছে, সেটাও তোমরা দেখতে পারবা। সল্লাসে মানে উল্লাসের সাথে, আনন্দের সাথে, উল্লাস আনন্দ। আরিফ, আবার ছুটির কথা বললে ব্যান করে দিব। আমি বলছি না ছুটির কথা বললে আমি পছন্দ করি না ক্লাসের মধ্যে। রোজা রেখা ক্লাস করাইতেছি, তোমার থেকে মানে আমার থেকে তোমার কষ্ট বেশি হচ্ছে, ফাইজলামি করিও না।
3:30 একটা ক্লাস আছে আমি জানি, বসে থাকবা, খুলে বসে থাকবা। 3:30 আমারও ক্লাস নেওয়া লাগবে। দেখো, অনেকক্ষণ পরে আসছো মনে হচ্ছে। রুহানা, নজির মানে হচ্ছে পূর্বে যা হয়েছে এমন কিছু। আবারও বলতেছি, 2 মিনিট সময় নষ্ট করে, নজির মানে হচ্ছে, তোমাদেরকে অনেক সময় বলা হয় না যে নজিরবিহীন, এমন একটা কাজ হয়েছে যেটা হচ্ছে নজিরবিহীন। এমন একটা কাজ হয়েছে যা হচ্ছে নজিরবিহীন, মানে কি? পূর্বে হয় নাই। নজির মানে হচ্ছে দৃষ্টান্ত, মানে যেটা পূর্বে হয়েছে। ঠিক আছে? মানে এমন একটা জিনিস যেটা আগে হয়েছে, অ্যাজ অ্যান এক্সাম্পল তুমি ব্যবহার করতে পারবা, বা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবা, সেটাকে আমরা নজির বলি। ঠিক আছে? আর নজিরবিহীন মানে হচ্ছে তোমার যেটা আগে হয় নাই। ওকে, তো অবগাহন করি আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। সকল পাপ মুক্ত হব মানে কি? ওই গঙ্গার ভিতরে, মানে ওই সাহিত্যের ভিতরে ডুব দিয়ে, মানে সাহিত্য চর্চা করে, সাহিত্য পড়েই হইতেছে আমরা কি করব? সাহিত্য পড়েই আমরা হচ্ছে কি পাপ মুক্ত হব, মানে কি আমরা অ্যাকচুয়াল জ্ঞানী হতে পারবো, বা এই যে জ্ঞান না থাকার যে পাপ, সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। তারপর দেখো কি বলতেছে, যে অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নাই। মানে উপায়ান্তর মানে অন্য উপায়, উপায়ান্তর মানে অন্য উপায়। বই আমাদের পড়তে হবে। আমাদের এই প্রবন্ধের নামই হচ্ছে বই পড়া। তো বই যদি আমরা না পড়ি, তাহলে হচ্ছে আমরা সাহিত্য চর্চা করতে পারবো না। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে। দেখো, এখন আসে লাইব্রেরির কথা আসবে। লাইব্রেরি কেন হচ্ছে গুরুত্বপূর্ণ? তো ধর্মের চর্চা মন্দিরের বাইরেও চলে, মানে তুমি ধর্মের চর্চা ঘরেও করতে পারো, বিদ্যালয়ে করতে পারো, মসজিদেও করতে পারো। মন্দির দিয়ে আসলে ধর্ম, মানে ধর্মস্থান বোঝানো হচ্ছে, বা উপাসনা স্থান। অবগাহন মানে তো বললাম রে বাবা, উপায়ান্তর তো বললাম, বলি নাই? উপায়ান্তর মানে বলি নাই আমি, তাইলে অবগাহন বলি নাই? কই থাকো ক্লাসের মধ্যে তোমরা, বলো তো দয়া করে আমাকে। উপায়ান্তর মানে হচ্ছে অন্য উপায়। ঠিক আছে? অন্য উপায়, অন্য উপায় মানে উপায়ান্তর নাই, মানে কি অন্য উপায় নাই। তোমাকে যদি মনে করো সাহিত্য চর্চা করতে হয়, মানে যদি তোমার সাহিত্য চর্চা করতে হয়, তোমাকে বই পড়তে হবে। বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নাই, মানে কি অন্য উপায় নাই সাহিত্য চর্চার। অবগাহন মানে, আবারও বলি, শব্দার্থ দেওয়া আছে, তোমরা যে বই পড়ো না, ঠিক আছে, মানে তোমার হচ্ছে কি, এই জায়গাতে দেখো বলতেছে উপায়ান্তর নেই, সাহিত্য চর্চার উপায়ান্তর নেই, মানে হচ্ছে সাহিত্য চর্চার পুরো অর্থটা যদি বুঝাই, তাহলে হচ্ছে বই পড়া ছাড়া সাহিত্য চর্চা করার অন্য উপায় কিন্তু নাই। ওকে, আর অবগাহন মানে কি বলছিলাম? ডুব দেওয়া আর কি, সহজ ভাষায় পানিতে। তোমাদের শব্দার্থ তো দেওয়া আছে, এইটা বইটা যদি আগে একটু রিডিং পড়তা, তাহলে এত কিছু জিজ্ঞাসা করতে হয় না। ধর্মের চর্চা মন্দিরের বাইরে, উপাসনালয়ের বাইরেও হচ্ছে করা চলে। দর্শনের চর্চা গুহায়, এটা হচ্ছে আগেরকার সময়ে মানুষজন গুহায় চলে যেত। ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও, ঠিক আছে, তোমার হেরা গুহায় গিয়ে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কিনা। ওকে, তো নীতির চর্চা ঘরে, বিজ্ঞানের চর্চা জাদুঘরে। মানে বিজ্ঞানের চর্চা জাদুঘরে কেন বলা হচ্ছে? কারণ দেখো, তখনকার সময় তো এত উইকিপিডিয়া, ইউটিউব ছিল না যে আমরা ঘরে বসে বসে সবকিছু শিখে ফেলতাম। তখনকার সময় মানুষজন জাদুঘরে যাইতো বিভিন্ন জিনিসের সম্পর্কে জানতে, জাদুঘরে অনেক কিছু থাকতো। বুঝছো? তো বিজ্ঞান সম্পর্কে হচ্ছে জাদুঘর থেকে অনেক কিছু জানা যেত। বর্তমানের মতো তো আর আগের সময় ছিল না। তিনি যখন এটা লিখেছেন তখন ব্যাপারটা অন্যরকম ছিল। কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি। তুমি লাইব্রেরি ছাড়া অন্য কোথাও সাহিত্য চর্চা করতে পারবা না। এটা এমসিকিউ। ও চর্চা মানুষ কারখানাতেও করতে পারে না, ওটা কারখানাতেও হবে না, চিড়িয়াখানাতেও হবে না। এইসব কথা যদি সত্যি হয়, তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। এই যে খুবই শক্ত একটা কথা বলছে, যে সাহিত্যের মাধ্যমে আমাদের জাত মানুষ হবে, মানে তিনি বাঙালি জাতকে বলছেন যে আমরা এখনো মানুষ হতে পারি নাই, আমাদের মধ্যে অতটুকু চিন্তা চেতনা বা শিক্ষা এখনো আসে নাই। তো এই সাহিত্য চর্চার মাধ্যমেই, সাহিত্য পড়েই আমাদের জাতকে মানুষ করতে হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। যত বেশি আমরা লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের উপকার কি হবে? তত বেশি হবে। তার মানে এমসিকিউতে আমরা কি দেখতে পারি, যে লাইব্রেরি আমরা যত বেশি হচ্ছে তোমার প্রতিষ্ঠা করতে পারবো, তত বেশি হচ্ছে আমাদের দেশের উপকার হবে। আমাদের মনে হয় এ দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতেও বেশি, মানে হাসপাতালের চাইতেও কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। ওকে, আমি আরো কিছুক্ষণ পড়াবো, যার বেশি কষ্ট হচ্ছে ক্লাস করতে, পরে রেকর্ডিং করে নিও যতটুকু পড়াবো এখন। তো এই কথাটা অনেকের কাছে ফানি লাগতে পারে, যে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে বেশি, এটা কেমন কথা? হাসপাতালের চাইতে সার্থকতা বেশি, এটা তো ফাইজলামি হয়ে গেল না? হাসপাতালে মানুষ মরার সময় যায়,
মানুষ অসুস্থ হলে, আহত হলে মানুষজন তখন যায়। হাসপাতাল তো খুবই গুরুত্বপূর্ণ ভাই, হাসপাতাল ছাড়া মানুষ বাঁচবেই না। আর আপনি আছেন লাইব্রেরির সার্থকতা নাকি হাসপাতালের চাইতেও বেশি, এটা কেন বলতেছে? দেখো, আমাদের মনে হয় এ দেশের লাইব্রেরির সার্থকতা মানে লাইব্রেরির সাকসেসটা হাসপাতালের চাইতেও মানে কিছু কম নয়, মানে হাসপাতালের চাইতেও কম না। কথাটা হচ্ছে যদি একদম ভেঙে বলি, তিনি বলতেছেন হাসপাতালের চাইতেও কিছু কম নয়। মানে কি, লাইব্রেরির সার্থকতা হাসপাতালের মতোই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে হাসপাতালের সমান সমানই। একটা লাইব্রেরির থাকার যত গুরুত্ব, ঠিক আছে, একটা লাইব্রেরি থাকার যত গুরুত্ব একটা হাসপাতাল থাকার গুরুত্বের মতো একটা লাইব্রেরি থাকার গুরুত্ব আছে। এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি বলতেছে। দেখো কি কঠিন একটা কথা বলছে, যে স্কুল কলেজের চাইতেও লাইব্রেরি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখো, তুমি যদি তোমার এলাকায় ছোটবেলা থেকে একটা লাইব্রেরি দেখে বড় হইতা, তুমি একবার না একবার হলেও কিন্তু লাইব্রেরিতে যাইতা, তাই না? আমরা ছোটবেলা থেকে আমাদের এলাকায়, পাড়া মহল্লায় লাইব্রেরি দেখে অভ্যস্ত না। আমরা স্কুলে গিয়ে লাইব্রেরি দেখছি, কিন্তু আসলে সেই লাইব্রেরিতে যাওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হতো না। আমাদের অতটুকু ফ্রি টাইমও দেওয়া হতো না। যদি আমাদের একটা পিরিয়ড থাকতো, হ্যাঁ, যে ধরো হচ্ছে আজকে 6টা পিরিয়ড, তার মধ্যে একটা পিরিয়ড হচ্ছে লাইব্রেরির পিরিয়ড। আচ্ছা যাই, আমরা গিয়া হইতেছে মানে ফাইজলামি করবো, লাইথা লাইথি মারামারি করবো, কাগজ ছিঁড়ে একটা একটার গায়ে মারবো, কোনো সমস্যা নাই। কিন্তু 10 দিন গেলে একদিন তো তুমি একটা বই নিয়ে বসবা, বসবা কিনা? এটা আমাদের স্কুল কখনো করে নাই। আমাদের এলাকায় লাইব্রেরি ছিল না, এই জন্য আমাদের অভ্যাস নাই। কিন্তু যেই এলাকায় আছে, সেই এলাকার পোলাপানের বা সেই দেশের মানুষের কিন্তু পড়ার অভ্যাসটা আছে, তারা পড়তে জানে। ওকে, তো দেখো বলতেছে স্কুল কলেজের চাইতে একটু বেশি কেন বলতেছে, কারণ দেখো, লাইব্রেরিতে হচ্ছে সব মানুষ যেতে পারে, স্কুল কলেজে কি সব মানুষ যেতে পারে? সব বয়সের মানুষ যেতে পারে? পারে না। ওকে, এখন একজন বয়স্ক মানুষের ইচ্ছা হলো সে একটু পড়বে, সে ক খ পড়তে জানে, সে বই পড়বে, সে চলে যেতে পারবে লাইব্রেরিতে, বাট সে স্কুল কলেজে কিন্তু যেতে পারবে না। কিন্তু আমি জানি, আমি রসিকতা করছি না, রসিকতা মানে ফাইজলামি করা, মজা করা বলতেছে, আমি ফাইজলামি করতেছি না, আমি মজা করতেছি না। ওকে, অদ্ভুত কথাও বলছি না, বলতেছে আমি অদ্ভুত আজব কথাও বলছি না। যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না। আমার মতের সমরেখায় মানে কি? মানে তার মত যদি একটা রেখা হয়, তাহলে অন্যান্য মানুষ, অন্যান্য লোকের মতামত সেই রেখা অনুযায়ী চলে না। মানে কি, মানুষজন তার এই মতামতে দ্বিমত করবে, সে সেটা জানে। সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। বলছে আমি একদম 100% জানি যে মানুষজন আমার এই কথা শুনে ডাউট দিবে বা আমার সাথে একমত পোষণ করবে না। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। বলতেছে কৈফিয়ত মানে কি? কেন করছো বল, কৈফিয়ত দে, মানে কি, রিজন বলো, কারণ বলো, তুমি এই কাজটা কেন করছো, তুমি এই কথাটা কেন বলছো। তো আমাদের প্রমোদ চৌধুরী বলতেছে যে মানুষজন আমার কথা শুনে এখানে ডিসএগ্রি করবে, দ্বিমত দিবে, তাই আমি আমার কথার কৈফিয়ত দিতে বাধ্য। আমি কৈফিয়ত দিব কেন আমি এই কথাটা বলছি। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, মানে আমি আমার বক্তব্য যা বলতে চাচ্ছি সেটা আপনাদের কাছে প্রকাশ করছি। তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। পাঠকদেরকে বলতেছে লেখক, সে বিচার আমার কথা যদি না টেকে, তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। বলছে যদি আপনি লজিক্যালি চিন্তা করে দেখেন আমার কথা ঠিক আছে, গ্রহণ করেন, না হলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। মানে রসিকতা হিসেবে আপনি নিয়ে নেবেন, ভাববেন যে আমি ফাইজলামি করছিলাম। যে আমি বলছি না যে মানে স্কুল কলেজের থেকে হচ্ছে তোমার লাইব্রেরির সার্থকতা বেশি, বা হচ্ছে হাসপাতালের সার্থকতার থেকে কিছু কম নয়। আমরা এই পেজটা আজকে শেষ করব। ওকে, সমস্যা নেই। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। মানে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, মানে আমরা মনে করি না যে টিচার হচ্ছে পড়াশোনা করায়, মানে স্কুল কলেজের টিচার পড়াশোনা করায় উড়ায় ফেলাবে, বিশ্ববিদ্যালয়ের টিচার হচ্ছে পড়াশোনা করায় তোমাকে একদম মানে বুদ্ধিজীবী বানায় ফেলবে। ব্যাপারটা এরকম না। আমার বিশ্বাস প্রমোদ চৌধুরী যেটা বলতেছে এটা আমিও মনে করি, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। মানে তুমি চাইলে অন্য কাউকে শিক্ষিত করতে পারবা না যদি না সে নিজে শিক্ষিত হতে চায়। এই জন্যই বলতেছে দেখো, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। এই কথাটা আমরা শুনছি কিনা, অনেক জায়গায় শুনছি। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত মানে হচ্ছে কি, যেই লোক সুশিক্ষিত সে আসলে সশিক্ষিত। মানে সে সুশিক্ষিত হয়েছে মানে তার ভিতরে ভালো শিক্ষা আছে, কারণ সে নিজে চেষ্টা করে শিক্ষা গ্রহণ করছে। সে নিজে চেষ্টা করে শিক্ষা গ্রহণ করেছে, তাকে কেউ বাধ্য করে পড়ায় নাই। হ্যাঁ, তুমি একটা মানুষকে পাশ করাতে পারো জোর করে পড়ায়, কিন্তু তুমি একটা মানুষকে টপার বানাতে পারবে না জোর করে পড়ায়। ওকে, টপার হওয়াই সব জায়গার মেন না। ওকে, দেখো সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নাই। দাতার মানে কি? দাতা মানে হচ্ছে যে দেয়। মানে আজকের বাজারে, বাজার বলতে শিক্ষার মার্কেটে আর কি। শিক্ষা তো একটা ব্যবসা, তাই না? টাকা পয়সার লেনদেন যেখানে আছে সেটাই ব্যবসা। খারাপ মিনে আমি বলতেছি না। তো বাজারে বিদ্যা দাতার অভাব নাই। মানে প্রচুর টিচার, এই যে অনলাইনে আমি, আমার মতো আরো অনেক টিচার, আমার থেকে সিনিয়র ফেমাস হাজার হাজার টিচার, অফলাইনে টিচার, ব্যাচের টিচার, কুদ্দুস স্যার, বাতেন স্যার, ফরিদ স্যার, মকবুল স্যার, কত স্যার আছে, আছে না?
প্রচুর স্যার আছে বাংলাদেশে। তো তো এমনকি এক্ষেত্রে দাতা কর্ণের অভাব নেই। দাতা কর্ণ মানে কি? দাতা কর্ণ মানে হচ্ছে যে হচ্ছে ন্যায়, যে দাতা মানে যে দেয়, আর দাতা কর্ণ মানে হচ্ছে সহজ ভাষায় যে হচ্ছে ন্যায়। ঠিক আছে, গ্রাহ্য করা হচ্ছে মানে একসেপ্ট করা, মানে গ্রহণ করা, বুঝতে পারছো? এক কথায় গ্রহণ করা, মেনে নেওয়া, ঠিক আছে, সহ্য করা, ঠিক আছে, এরকম মিনিং বোঝায়। ওকে, তো দেখো দাতা কর্ণের অভাব নাই মানে কি? এগুলো নেওয়ার অভাব নাই। ওকে, ব্যাচ আছে, ব্যাচে হাজার হাজার স্টুডেন্টও আছে। ওকে, স্যার আছে, স্যারের লাখ লাখ ফলোয়ারও আছে, আছে কিনা? আছে। অনেক ব্যাচ, অনেক টিচার, অনেক স্টুডেন্ট, আছে কিনা? দেখো সবাই। ওকে, দাতা কর্ণের অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি। মানে আমরা আমাদের ছেলেদের, মানে গার্ডিয়ানরা স্টুডেন্টদের কি করে, যে তাদের দ্বারস্থ করে, মানে ওই সকল টিচারদের দ্বারস্থ। দ্বারস্থ মানে হচ্ছে দরজার সামনে, মানে দরজায় পৌঁছে দেওয়া। বলে না যে আমার বাড়ির দরজায় পৌঁছে দিবেন, মানে আমাদের গার্ডিয়ানরা কি করে, তাদের ছেলে মেয়েদের ওইসব টিচারদের ব্যাচ বা ওইরকম কোচিং এ দ্বারস্থ করে বা ওইরকম স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে নিশ্চিত থাকে, বলে আরে ছেলে তো এখন আইনস্টাইন হয়ে যাবে। ওকে, বুয়েট ছেলের কনফার্ম, উদ্ভাসের তুখর ব্যাচে আছে, বুয়েটের টপার হয়ে যাবে, বুয়েটের পজিশন -1। ওকে, এরকম চিন্তা ভাবনা করে কিনা মানুষজন? করে। এই বিশ্বাস যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। মানে তারা মনে করে কি, যে এমন বিদ্যা অর্জন করবে আমার ছেলে মেয়ে, ওইটার সুদে, মানে দেখো বলতেছে, মানে সুদ মানে কি? সুদ মানে হচ্ছে মুনাফা, বা মুনাফা তো না, ইন্টারেস্ট আর কি। ওকে, বলতেছে যে এমন বিদ্যা অর্জন করবে যে ওই বিদ্যার ঠেলায় সারা জীবন চলে যাবে। মানুষজন মনে করেন নাকি, আরে ভাবি আমার ছেলেরে নটর ডেমে, ঠিক আছে, ভর্তি করাইছি। ওকে, আমার ছেলে তো কুইজে উড়ায় ফেলায়, উদ্ভাসের তুখর বেঁচে আছে, ও বুয়েটের পজিশন 1 থেকে 50-এর মধ্যে আসবে। আরে ভাবি আমার ছেলে 50 লাখ, 1 কোটি টাকা কামাবে মাসে মাসে, দেখেন, ঠিক আছে, সারা জীবন আমরা পায়ের উপর পা তুইলা খাবো। এরকম মানুষ আছে কিনা? আরে ভাবি ডিএমসি তে চান্স পাইছে আমার মেয়ে, আমরা তো ওর জন্য অলরেডি মন্ত্রী মিনিস্টার ঠিক করে রাখছি বিয়ে দেওয়ার জন্য। ওকে, এরকম চিন্তা ভাবনা কিন্তু করে মানুষজন। ওকে, আরে কুদ্দুস স্যারের ব্যাচ করলে ভাবি উনি তো বোর্ডের কোশ্চেন করে, জানেন কিনা? ওকে, কুদ্দুস স্যারের ব্যাচ করলে 100তে 110 পাবে ছেলে, বিশ্বাস করেন, দেন খালি ব্যাচে দেন, দেখেন কি হয়। ওকে, এগুলা কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো আমার আশেপাশের মানুষজন এগুলো বলতো, গার্ডিয়ানরা। তা আমরা দেখে আসছি এগুলা, তাই বলতেছি যে আসলে দাতার অভাব নাই, দাতা কর্ণের অভাব নাই। এই পার্টিকুলার কয়টা লাইন কিন্তু খুবই প্র্যাকটিক্যাল লাইন। ওকে, খুবই প্র্যাকটিক্যাল লাইন, জীবন থেকে নেওয়া এগুলা। তোমরা বুঝতেছো যে এখানে কি বোঝাচ্ছে? এগুলো তোমরা আশেপাশে দেখো, ঠিক আছে, এখানে তোমার আশেপাশে এগুলোই হইতে দেখো। তো কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। অমূলক মানে ভিত্তিহীন আর কি, ইললজিক্যাল, লজিক নাই। অমূলক মানে কি? এটার কোনো ভিত্তি নাই আর কি, অমূলক চিন্তা। বলছে এই বিশ্বাস হচ্ছে অমূলক, এটা আসলে কোনো সত্যি বা প্র্যাকটিক্যাল বিশ্বাস হতে পারে না। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, ঠিক আছে, মানে বলতেছে কি, মনোরাজ্যেও দান হচ্ছে গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখে চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যাই। মানে কি, মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ মানে কি? দান গ্রহণ সাপেক্ষ বলতে কি, মনোরাজ্য, মনের ভিতর যদি কেউ কিছু দান করে, মানে তোমার মনে তোমার টিচার বিদ্যা দান করতেছে, সেটাও গ্রহণ সাপেক্ষ। মানে তোমার লিমিটের উপর ডিপেন্ড করে তুমি কতটুকু নিতে পারবা। নিতান্ত মানে হচ্ছে প্রকৃত পক্ষে, ঠিক আছে, নিতান্ত মানে হচ্ছে তোমার নিতান্ত অমূলক, প্রকৃত পক্ষে ইলজিক্যাল, বা প্রকৃত পক্ষে অবাস্তব, বা প্রকৃত পক্ষেই হচ্ছে তোমার ভিত্তিহীন, এটা বোঝানো হচ্ছে নিতান্ত অমূলক বলতে। তো মনোরাজ্যের দানও গ্রহণ সাপেক্ষ। যেই ছেলে ম্যাথ জানে না তাকে মানে চড়ায় থাবড়ায় উষ্টায় লাইথায় ম্যাথ পড়ায় লাভ আছে? লাভ নাই। তো মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ মানে কি, তোমার মন ওটা গ্রহণ করতে পারা লাগবে। অথচ আমরা, মানে গার্ডিয়ানদের বোঝানো হচ্ছে যে আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যাই। দাতার মুখ চেয়ে মানে কি, আরে কি জোস টিচার ভাবি, খালি ব্যাচে দিয়ে দেখেন। দাতার মুখ চেয়ে মানে কি, দাতাকে দেখে আমরা গ্রহিতার কথাটা একবারে ভুলে যাই। গ্রহিতা মানে কি, স্টুডেন্ট, তার সন্তান। সেই সন্তান পড়া বুঝবে কিনা, নিতে পারবে কিনা, মাথায় পড়াশোনা ঢুকবে কিনা, এগুলোর ব্যাপারে হচ্ছে ভুলেই যায়। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ ভুলে যায়। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়। মানে এই সত্য কথাগুলা আমরা ভুলে গেছি। যদি না ভুলে যেতাম তাহলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়। এটা কিন্তু আমাদের ভুল ধারণা, যে শিক্ষক যত ভালো পড়াইতে পারে শিক্ষক খাওয়ায় দিবে, শিক্ষক একদম মুখস্থ করায় দিবে, তোমরা অনেকে যেটা ভাবো। ওকে, এটা হইতেছে শিক্ষকের সার্থকতা।
আসলে কোনো শিক্ষক এটা পারে না। শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। এইটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে শিক্ষকের কাজ কখনো শিক্ষাদান করায় নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করা। টিচারের কাজ হচ্ছে তোমার জন্য পড়াটাকে ইন্টারেস্টিং করা, তোমার জন্য পড়াটা সহজ করে দেওয়া, তোমার জন্য পড়াটাকে আরো আগ্রহী করে তোলা তোমার কাছে। তো এটাই বলতেছে, দেখো, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করা, এটা শিক্ষকের কাজ। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, যে তুমি এইভাবে পড়ো, এই বইগুলা পড়ো, এই কাজটা করো, ঠিক আছে, এভাবে জিনিসটা দেখো। তার কৌতূহল, উদ্রেক, উদ্রেক মানে হচ্ছে কৌতূহল বাড়িয়ে দেওয়া, কৌতূহল বাড়িয়ে দেওয়া বা কৌতূহল জাগিয়ে দেওয়া। বলতেছে তার কৌতূহল উদ্রেক করতে পারেন, কৌতূহল জাগিয়ে দাও, তুমি এটা পড়ো, এটা জানো, ঠিক আছে। তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মানে বুদ্ধিবৃত্তি মানে হচ্ছে চিন্তা ভাবনা, ঠিক আছে, তার ব্রেইনের চিন্তা অ্যানালাইসিস করার সেন্স, এগুলাকে বাড়াতে পারেন। টিচাররা দেখবা হচ্ছে আমাদেরকে অনেক ওয়ে বলে দেয়, এমনে পড়ো, এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো শিখো, দেখবা হচ্ছে আরো সুন্দর করে তুমি ম্যাথ সলভ করতে পারবা, বা আরো ভালো মতো লিখতে পারবা, পারবা কিনা, এগুলো বলে কিনা, বলে। তো বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন। ঐশ্বর্য মানে সৌন্দর্য, মনের ভিতরে মনোরাজ্য মানে মনের ভিতরে একটা মনটাকে একটা রাজ্য বলা হচ্ছে। এই মনের ভিতরে যেটা সৌন্দর্য লুকিয়ে আছে তুমি চিন্তা করলে পাবা, এইটাকে খুঁজে বের করে দিতে পারেন শিক্ষক। তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। জ্ঞান পিপাসা মানে কি? পানি খাওয়ার যেমন পিপাসা হইতে পারে, ঠিক আছে, পানি খাওয়ার যেমন পিপাসা হইতে পারে, জ্ঞান আহরণ করা বা জ্ঞান অর্জন করার পিপাসাও হতে পারে, ঠিক আছে। তো ধরো তুমি পড়লা, তোমার আরো পড়তে মন চায়, তোমার মধ্যে জ্ঞান পিপাসা আছে, জানার ইচ্ছা আছে, তো ওইটা জাগ্রত করে দেওয়া, জ্বলন্ত করে দেওয়া কার কাজ? কোনখানে কোন শব্দটা ব্যবহার করছে দেখতে হবে, যে কোথায় জাগ্রত বলছে, কোথায় জ্বলন্ত বলছে, কিসের সন্ধান বলছে, এগুলা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এগুলা হচ্ছে আমাদের শিক্ষকদের কাজ। যিনি যথার্থ গুরু, যথার্থ মানে হচ্ছে যে, মানে প্রকৃতপক্ষে একজন গুরু, একজন শিক্ষক, যথার্থ মানে হচ্ছে যে হচ্ছে যোগ্য, বা হচ্ছে যে হচ্ছে তোমার মানে অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে আমরা বলি ইংরেজিতে। তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন, মানে শিষ্য বলতে হচ্ছে যে হচ্ছে তোমার গুরুর কাছে শেখে, মানে শিক্ষক আর ছাত্র, সে ছাত্রের চিন্তা বা ছাত্রের যে হচ্ছে আত্মা বা ভিতরকার চিন্তাটাকে উদ্বোধিত করেন, জাগিয়ে দেন, এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত ব্যক্ত করে তোলেন। মানে একটা শিক্ষার্থীর ভিতরে যে পটেনশিয়াল আছে, ভিতরকার যে শক্তি আছে, প্রচ্ছন্ন মানে লুকিয়ে থাকা। অনেকে আছে না, অনেকের ভিতরে অনেক ট্যালেন্ট থাকে, যেটা হচ্ছে কেউ কখনো বোঝে না। টিচারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীর ভিতর ওই অন্তর্নিহিত, ভিতরে লুকিয়ে থাকা সকল প্রচ্ছন্ন, সব ধরনের লুকিয়ে থাকা, মানে অন্তর্নিহিত যেটা ভিতরে আছে, মানে তোমার ভিতরে যে ট্যালেন্টটা আছে, প্রচ্ছন্ন লুকিয়ে থাকা সকল শক্তিকে মুক্ত ব্যক্ত মানে হচ্ছে প্রকাশ, এগুলা করা হচ্ছে, এগুলা করে তোলা হচ্ছে তোমার শিক্ষকের কাজ। কিন্তু বাংলাদেশের শিক্ষকরা এগুলা কিন্তু করে না। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে। ওই শক্তি যখন শিক্ষার্থীর ভিতরে জাগ্রত হয়, তখন শিক্ষার্থী নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে, মানে নিজের মতামত, অভিমত মানে হচ্ছে মতামত, নিজের চিন্তা ভাবনা, নিজের চিন্তা ভাবনাকে বিকশিত করা ইত্যাদি সবকিছু নিজে অর্জন করে। মানে কি? সে নিজে চিন্তা করতে শেখে, নিজে ভাবতে শেখে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। এই লাইনটা দিয়ে শেষ করব। গুরু উত্তর সাধক মাত্র মানে কি? সাধনা তোমার নিজে করতে হবে। শিক্ষার্থী হিসেবে শিষ্যকে সাধনা নিজে করতে হবে, নিজেকে জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে পড়াশোনা করতে হবে। গুরু হচ্ছে উত্তর সাধক, মানে গুরু হচ্ছে তোমার সাধনা করে দিবে না, গুরু হচ্ছে উত্তর সাধক। মানে তোমার আগে যেই তোমার হচ্ছে, মানে তোমার হচ্ছে উত্তর বলতে এই জায়গাতে তোমার পরবর্তী বোঝায়, ঠিক আছে, যেমন পূর্ব পদ উত্তর পদের মতো। মানে গুরু হচ্ছে তোমার পরবর্তী, বা হচ্ছে তোমার যেই পড়াশোনা করা বা বিদ্যা অর্জন করার যে ওয়েটা আছে, এটা দেখিয়ে দিতে পারে, আর কিছু না, পথ দেখাবে। উত্তর সাধক বলতে হচ্ছে এই জিনিসটা বোঝায়। ওকে, ক্লাসটা হচ্ছে এখানে শেষ করছি। বাকিগুলা অন্তর্নিহিত মানে হচ্ছে ভিতরে নিহিত, নিহিত মানে ভেতরে থাকা, অন্তর্নিহিত ভেতরে থাকা, অন্তর্নিহিত ভেতরে থাকা। ওকে, দেরিতে শেষ করার জন্য সরি। রমজানে আমরা ছোট করে ক্লাস নেই, কিন্তু কথা হলো টপিক তো আমাদের কমে না, পড়াতে একটু হয়। 278 জন আছে ক্লাসে, যা দিয়ে শুরু করছিলাম তার থেকে 20-30 জন কম। পথ প্রদর্শক, উত্তর সাধক পথ প্রদর্শক বলতে পারো। গুরু উত্তর সাধক মাত্র, গুরু তোমাকে পথ দেখিয়ে দিতে পারে, তুমি কিভাবে সাধনা করবে এটা তোমাকে শিখিয়ে দিতে পারে, এর বেশি আর কিছু নয়। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।